নিজের থেকে 6 মাসের বড় একটা মেয়ের পেছনে ঘুরছেন? 2 বছর ধরে কেন পড়ে আছেন আমার পিছু আয়ান? আপনি কে দিয়ে তৈরি বলুন তো? বেশ রাগী কণ্ঠে বলল চারুলতা। আয়ান নামক শ্যামলা যুবকটা হাঁপাতে হাঁপাতে বলল, আজ আপনার কলেজে অনুষ্ঠান, চারু। আপনার জন্য বেলি ফুলের গাজরা নিয়ে এসেছি। এটা পরলে আপনাকে একদম রাজকন্যার মতো লাগবে। আপনার জন্য গাজরা কিনতে নেই, আপনার জন্য গাজরা কিনতে সেই ভোরে বেরিয়েছি। আরও আগে নিয়ে আসতাম, কিন্তু রিক্সাটা মাঝপথে খারাপ হয়ে গেছে, তাই দৌড়ে আসতে দেরি হয়ে গেছে। চারুলতা অবাক চোখে আয়ানকে দেখছে। এই ছেলেকে সে যত দেখে ততই অবাক হয়। 2 বছর ধরে এর পাগলামের শেষ নেই। আয়ান চারুর কাছে এসে বলল, আপনার খোপায় এই গাজরাটা দিন না চারু, অনেক কষ্ট করে এনেছি। আয়নের দিকে তাকিয়ে দেখলো সে একেবারে ঘামে ভেজা। সত্যি বড্ড কষ্ট করেছে সে। চারু আয়নের হাত থেকে গাজরটা নিল। তারও একটা গাজর খুব দরকার ছিল, কিন্তু কাল থেকে কোথাও পায়নি। আয়ান চারুকে দেখছে। চারু আজ লাল পরে সাদা শাড়ি পরেছে, হাতে লাল রেশমি চুড়ি, কপালে লাল টিপ। সামনে আসা চুলগুলো বারবার জ্বালাচ্ছে তার চারু। মায়া ভরা চোখে কাজলের ছোঁয়া, নেই কোনো কৃত্রিম শ্বাস। তার শ্যামবর্ণা চারুলতা কোনো সাধারণের কেউ নয়। আজ তাকে কোনো হুরের থেকে কম লাগছে না। আয়ান তাকিয়ে রইল ওই রূপের দিকে। চারু অনেক চেষ্টা করেও খোপায় গাজরাটা লাগাতে পারল না, যার ফলে তার মুখে কিছুটা রাগের আভাস ফুটে উঠল। আয়ান চারুলতার মুখ দেখে হাসলো, তারপর নিজেই চারুর হাত থেকে মালাটা নিয়ে বাঁধতে বাঁধতে বলল, বিয়ের পর রোজ আপনার জন্য আমি মালা নিয়ে আসবো চারু। তারপর আপনার খোপায় রোজ গাজরা গুজে দিব, আর আপনি আপনার শাড়ির আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিবেন। আপনার আর আমার ছোট একটা সংসার হবে। আপনাকে আমি একদম লাল টুকটুকে বইয়ের মতো সাজিয়ে রাখবো, যাকে দেখার স্বাদ এই জীবনে ফুরাবে না আমার। চারু আয়নার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার এই গাজরা আমার দরকার নেই, আমি এক্ষুনি খুলে ফেলবো। না চারু, এটা খুলবেন না। আমায় না হয় ভালোবাসেন না, কিন্তু মানুষ হিসেবে আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করুন প্লিজ। চারুলতা কিছু বলল না। হায়ান নামক শ্যামলা যুবককে পাশ কাটিয়ে যেতে লাগলো। ছেলেটা অদ্ভুত কথা বলে সবসময়। আজ তার কলেজে প্রোগ্রাম আছে, তাই একটু সেজেছে। আর এই পিচ্ছি ছেলে এখানেও তার পিছু নিয়েছে। আয়ান পেছন থেকে চিৎকার করে বলল, করিও না অভিমান, বঙ্গনারী পরের শাড়ি ভালোবেসে গাইব গান। চারু আয়নার দিকে তাকিয়ে রাগ দেখালো, তারপর আবার হাঁটা দিল। আয়ান তার চারুলতা রাগ দেখে হাসে, রাখলে তাকে একদম গিন্নি গিন্নি লাগে। তারপর সেও বাড়ির দিকে হাঁটা দিল। অনুষ্ঠান শেষ হলে আবার চারুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। যতই চারু বিরক্ত হোক, তবুও সে চায় না চারুর কখনো কোনো অসুবিধা হোক। আয়ান বাড়িতে যে দেখলো তার মা কাজ করছে। পেছনে জেগে মাকে জড়িয়ে ধরলো। আয়নের মা মমতা বেগম মুচকি হাসলেন, তারপর ছেলের কোভালে থাকা ঘাম মুছে বলল, আজও বুঝি চারুর কাছে গিয়েছিলি? আয়ার মুচকি হাসলো, তার বেশ লজ্জা লাগছে। মমতা বেগম ছেলের কোপালে চুমু দিয়ে বললেন, থাক, আর লজ্জা পেতে হবে না। আবার ছেলে ওই মেয়েকে পাগলের মতো ভালোবাসে, আর সে সাড়া দেবে না তা কি করে হয়? আজ কোথাও গিয়েছিলি? আজ কোথায় গিয়েছিলি? আর এত দেরি হলো কেন বাপ? চারু, কাল বেলি ফুলের গাজরা খুঁজে পাইনি, তাই আজ তার জন্য গাজরা কিনতে গিয়েছিলাম। আসার সময় রিক্সা খারাপ হয়ে গেছিল, তাই দৌড়ে আসতে দেরি হয়েছে মা। মমতা বেগম ছেলের কোপালে চুমু দিয়ে বললেন, বড্ড কষ্ট হয়েছে না? ওই মেয়েকেই আমি তোর বউ করে আনবো, চিন্তা করবি না একদম। মেয়েটার খেয়াল রাখবি বাবা। যা, এখন নাস্তা করে নে, টেবিলে খাবার আছে, অনেক বেলা হয়ে গেছে। তুমি খেয়েছো মা? না রে বাবা, খাইনি। চলো একসাথে খাবো। বাবার ভাইরা কোথায়? তোর বাবার মিটিং আছে, তাই চলে গেছে সকালে। আর তোর ভাইরা স্কুলের আছে, চল খেয়ে নিবি এখন। কাঠফাটা রোদে চারদিক। আয়ান একটা ছাতা নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে আছে, হাতে এক বোতল পানি। অনুষ্ঠান একটু পরে শেষ হবে। আয়ান একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। একটু পর দেখলো গার্লস কলেজের ভেতর থেকে সারি সারি মেয়েরা বেরিয়ে আসছে। এত এত মেয়েদের মধ্যে আয়ান তার চারুলতাকে খুঁজে চলেছে। বেশ কিছু সময় পর সে তার চারুকে খুঁজেও পেল। আয়ান তার কাছে দৌড়ে গেল। চারুকে কিছু বলতে না দিয়ে পানির বোতল আর ছাতাটা ওর হাতে দিয়ে দিল, তারপর দৌড়ে চলে গেল। আর চারু সে অবাক চোখে আয়ানের চলে যাওয়া দেখতে লাগলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে চারুর কাছে এলো আর হাতে একটা চিরকুট দিল।
চারু ছোট বাচ্চাটাকে কিছু বলবে তা আগেও সে চলে গেল। বোতল থেকে প্রায় অর্ধেক পানি সে খেয়ে নিল। সত্যি বড্ড পানির তৃষ্ণা পেয়েছিল তার। চারু ছাতাটা খুলে বাড়ির দিকে রওনা দিল। এই রোদে ছাতা ছাড়া তার সত্যি বড্ড কষ্ট হবে। রাত 12টা ছুঁই। চারুলতা পড়া শেষ, সে এখন ঘুমিয়ে পড়বে। হঠাৎ তার চিরকুটটার কথা মনে পড়লো। চারু চিরকুটটা খুললো, তারপর পড়তে শুরু করলো। জানেন চারুলতা, আপনি আমাকে যতই রাগ দেখান, যতই আপনার থেকে ছোট বলে অপমান করেন, তাতে আমার কখনো কষ্ট হয় না। আপনাকে আমার হৃদয়ে জমানো ভালোবাসা এই জীবনে দেখাতে পারবো কি না জানি না, তবুও আমি আপনাকে ভালোবাসি। আপনাকে মৃত্যু ভালোবাসি। যে ভালোবাসা শেষ হওয়ার নয়, যে ভালোবাসা হাজার জন্ম কাম্য। আমার ছোট হৃদয়টাতে আপনাকে ছোঁয়ার ইচ্ছে জাগে না, আমার হৃদয়ে আপনাকে ভালো রাখার ইচ্ছে জাগে। আচ্ছা চারু, এক জীবনে কি সত্যি ভালোবাসার মানুষকে ভালোবাসে হৃদয় ভরে? আমার তো ভরবে না। আমি চাই আমার ভালোবাসার সূচনা যেমন রঙিন, শেষটা যেন রঙিন হয়। আপনি ভালোবাসা হয়ে আমার হৃদয়ে থেকে যান চারু। আপনার প্রতি আমার অনুভূতি ঠিক রবীন্দ্রনাথের গানের মতো। শুনতে চান কেমন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমার ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও যাহা চায়। চারু চিরকুটটা আবারও ভাঁজ করলো, তারপর ডয়ারে চিরকুটটা রেখে দিল। বৃষ্টি পড়ছে খুব। একটা ছোট দোকানের পাশে দাঁড়িয়ে আছে চারুলতা। বৃষ্টিতে ভিজে বাড়িতে যাওয়া যাবে না, কাদের ব্যাগটা বুকের সাথে ঝাপটে ধরে দাঁড়িয়ে আছে সে। আশেপাশে মানুষ খুব কম, চারুর একটু ভয় লাগছে। হঠাৎ চারুলতা নিজের পাশে কারো উপস্থিতি টের পেল। পাশে তাকাতেই সে চমকে গেল। কাকবেজা হয়ে হায়ান তার পাশে দাঁড়িয়ে আছে। সেও হয়তো কলেজ থেকে এসেছে, কিন্তু এ কি, কলেজের ব্যাগ একদম ভিজে গেছে তা। আয়ান চারুলতাকে দেখে মুচকি এসে বলল, হিরো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তাই না? আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। এখানে আর দাঁড়াতে হবে না, চলুন। আজ বৃষ্টি থামবে বলে মনে হয় না। কিন্তু এত বৃষ্টির মধ্যে যাব কিভাবে? আয়ান মুচকি এসে বলল। কিছু বলবে না, চলুন আমার সাথে। আয়ান চারুর মাথায় দুইটা বড় বড় কচু পাতা ধরল, তারপর আবারও বলল, এবার চলুন চারু। চারু আর আয়ান পাশাপাশি হাঁটছে। চারু বৃষ্টির ঝাপটায় কিছুটা ভিজছে, কিন্তু আয়ান তার শরীরে কাঁপুনি উঠে গেছে, চোখ কিছুটা লাল হয়ে গেছে, তবুও তার মুখে মুচকি হাসি। চারুর চোখে সেই হাসি ফাঁকি দেয়নি। চারু আজকে আবার অবাক হলো এই ছেলেটাকে দেখে। কতটা সহজ সরল এই ছেলে, মনের মধ্যে এতটুকু খাত নেই। শুধু একটা সমস্যা, সে বয়সে ছোট। নানা কথা ভাবতে ভাবতে চারু বাড়ির কাছে চলে এলো। আয়ান চারুর দিকে মুচকি এসে বলল, এবার চলে যান চারু, নিজের খেয়াল রাখবেন, মনে রাখবেন আপনার ভালো থাকা মানে আমার ভালো থাকা, নিজের যত্ন নেবেন, আসি। আয়ান রাস্তার উল্টো দিকে হাঁটা দিল। চারু এখনো আয়নের দিকে তাকিয়ে আছে। চারুর থেকে এক পা করে দূরে চলে যাচ্ছে আয়ান। বেশ কিছুটা দূরে যেয়ে আয়ান পেছনে তাকালো। চারু এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। দেখে সে আবারও হাসলো। এই হাসি অনেক দূর থেকেও চারুর চোখে স্পষ্ট। চারু তাকে দেখছে, কথাটা ভেবে আয়নের মনে প্রশান্তি চেয়ে যাচ্ছে। 4 দিন পার হয়ে গেছে। আয়নের সাথে চারুর এই কয়েকদিন দেখা হয়নি। চারুর কাছে ব্যাপারটা খুব জরুরি নয়, কিন্তু মনের কথাটাও আয়ন নামক ব্যক্তিকে দেখার প্রয়াস তার জাগে। বিকেলের দিকে জানালার কাছে চারু বসে আছে আনমনে। কেউ একজন চারুর মাথায় হাত রাখতেই সে ওই দিকে তাকালো। দেখলো তার দাদি দাঁড়িয়ে আছে। আপন বলতে দাদা আর দাদি ছাড়া আর তো কেউ নেই। বছর কয়েক আগে তার বাবা যক্ষায় মারা গেছে। বাবা মারা যাওয়ার 6 মাস পরে হঠাৎ করে মাও মারা যায়। দাদা দাদির বড্ড আদুরে চারুলতা। দাদিকে দেখে আলতো হাতে জড়িয়ে ধরল চারু। তার দাদি চারুর মাথায় হাত বুলাতে বুলাতে, আমার গোলাপের কি হয়েছে? কালকে থেকে দেখতেছি কেমন উদাস উদাস। চারু কিছু বলো না, সে তো নিজে জানে না কেন সে এত উদাস। রাত 9টা বাজে। চারুর মন ভালো নেই, আজ পড়তেও ভালো লাগছে না। বুকের ভেতরটা কেমন যেন হু হু করছে। চারুর চিন্তায় মাঝে কেউ একজন তার জানালার শব্দ হলো। চারু কিছুটা চমকে গেল হঠাৎ শব্দে। চারু জানালার কাছে যে আস্তে করে বলল, কে? ওপাশ থেকে শব্দ এলো। একবার জানালাটা খুলবেন চারু, আপনাকে একবার দেখি চলে যাব, একটা বার খুলুন না।
চারুর এই কণ্ঠটা খুব চেনা। গত 2 বছর ধরে হাজার হাজার বার এই কণ্ঠ সে শুনেছে, কিন্তু এই কণ্ঠের মালিক কোথায় ছিল এতদিন? চারু দেরি করলো না, জানালাটা খুলে দিল। জানালা খুলে চারু আয়নের সেই সহজ সরল হাসিটা দেখতে পেল। মানুষটার মুখে যেন হাসি লেগেই থাকে, কিন্তু একই তার চোখের নিচটা এমন কালো কেন হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো। চারুলতা চারুলতার হাত হান মনেই জানালার ওপাশে চলে গেল। তার হাত আয়নের ডান গালে আলতে স্পর্শ করতে আয়নের চোখ দিয়ে পানি চলে এলো। তার চারুলতা তাকে স্পর্শ করেছে, চারু যেন নিজের মাঝে নেই। সে আবারও বলে উঠল, এতদিন কোথায় ছিলেন আয়ান? আপনাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল আমার, কিন্তু এই 4 দিনে একবারও আপনি আসেননি। আয়ন চারুর দিকে তাকিয়ে বলল, আমারও আপনাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল। দেখা হয়ে গেছে চারু, এবার আমায় যেতে হবে। কেউ দেখলে সন্দেহ করবে। জানালাটা লাগিয়ে দিন। আর একটা আপনার জন্য, আর এটা আপনার জন্য। কখনো যদি আমার জন্য এতটুকু ভালোবাসা অনুভব করেন, ওই দিন করবেন চারু। আর হ্যাঁ, যেই দিন বুঝবেন আমায় ভালোবাসেন, ঠিক ওই দিন এই প্যাকেটটা খুলবেন চারু। আমাকে মুখে বলতে হবে না ভালোবাসি, আপনার সাজেই আমি বুঝে নিব চারু। আয়ন জানালার থেকে দূরে সরে এলো, আর চারু সেই জানালার কাছে এখনো দাঁড়িয়ে। অন্ধকারে আস্তে আস্তে আয়ান মিলিয়ে গেল। বাসায় এসে শুয়ে পড়ল আয়ান। মাথাটা বড্ড ব্যথা করছে। 4 দিনের জ্বরে এসে কোথাও যেতে পারেনি। ওই দিন বৃষ্টিতে ভেজার পর আয়ান বাসায় আসে, কিন্তু বাসায় আসার পরই তার জ্বর এসেছে। কিন্তু চারুর সব খবর নিয়েছে সে তার পাশের বাড়ির বন্ধু জামিনের কাছ থেকে। এখনও শরীরটা ভালো না। আয়ান বিছানা থেকে আবার উঠে দাঁড়ালো। তারপর নিজের নিজের 2 ছোট ভাইয়ের ঘরের দিকে হাঁটা দিল। 4 দিন তাদের সাথেও কথা হয়নি খুব একটা, যদিও ছোট ভাই দীপ এসে বারবার তার খোঁজ নিয়েছে, কিন্তু মিহান আসেনি খুব একটা। সে ছোট থেকেই অন্যরকম। মিহান অনেকটা গম্ভীর টাইপের, আয়ানকে খুব একটা পছন্দ সে করে না। দীপ আর মিহান যমজ, কিন্তু দুজনের মধ্যে অনেক তফাৎ। দীপ আয়ান বলতেই পাগল একদম, আর মিহান 2 চোখে আয়ানকে দেখতে পারে না। আয়ান ভাইদের ঘরের সামনে এসে উকি দিল, তাকিয়ে দেখলো তারা ঘুমিয়ে গেছে। দীপ আর মিহান দুজনেই বড্ড ঘুমায়। ওদের ঘুমাতে দেখে আয়ান নিজের ঘরের দিকে হাঁটা দিল। আপনারা যারা প্রথম খণ্ডের শেষ পাঠ পড়েছেন, অর্থাৎ যারা 13 পাঠ পড়েছেন তাদের বলবো, ওই পাঠটা শেষে লেখা ছিল প্রীতি একটা পুরনো ডায়েরি খুলে আর তারপর সেটা পড়তে শুরু করে। আর সিজন 2 এর প্রথম পর্বে চারু আর আয়ানের কাহিনী শুরু হয়। আমি প্রথম খণ্ডে অনেকবার বলেছিলাম যে প্রীতি মায়ের নাম চারু আর বাবার নাম আয়ান। আর একটা কথা, আয়ান আর চারুর প্রেমটা 90 দশকের প্রেম কাহিনীর মতো। কারণ চারু আর আয়ান যখন মারা যায় তখন আবেশের বয়স 15। তার 14 বছরের পর প্রীতি ফিরে আসে চারু আয়ানের প্রেমে। বিয়ে, মৃত্যু সব মিলিয়ে 35 বছর আগের অতীত প্রীতি তার ডায়েরি থেকে পড়েছে। এটা একটু বুঝে পড়লেই আপনি বুঝতে পারবেন। অনেকে তো বলেছে মরা মানুষ আবার প্রেম করে কীভাবে? আল্লাহ, মরা মানুষের কি অতীত থাকে না? সিজন 2 প্রীতির ডায়েরিতে থাকা অতীত, যেখানে আপনি বর্তমানে কিছুই পাবেন না। প্রীতিলতাকে 25 পাঠের পর পাবেন। একটু মনোযোগ দিয়ে সব পাঠ পড়েন। তা যদি বুঝতে না পারেন তাহলে পড়তে থাকেন, বুঝে যাবেন। আপনারা প্রথম পর্ব থেকে সুন্দর করে পড়বেন, হ্যাঁ একদম মাথা ঠান্ডা করে দেখবেন, একদম সোজা। 1984 সালে প্রায় শেষের দিকে। ঢাকা তখন খুব একটা ব্যস্ত নগরী নয়। এখনকার মতো তখন এত মানুষের কোলাহল ছিল না। চারদিকে কনকনে শীত পড়েছে। আজকের চারুলতা কলেজের শেষ দিন, তারপর এসএসসি পরীক্ষার জন্য বন্ধ। চারু কলেজ ড্রেসের সাথে সোয়েটার পরে নিল, তারপর আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। চারু রাস্তায় এসে দেখলো তেমন একটা মানুষজন নেই, পরিবেশটা অনেক নির্জন। চারু হেঁটে চলল কলেজের দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর চারুর মনে হলো কেউ চারুর পিছু নিয়েছে। চারু পিছনে তাকিয়ে দেখলো 4-5টা ছেলে তার পিছনে। চারু খুব একটা গুরুত্ব দিল না, নিজের মতোই হাঁটতে লাগলো। কিন্তু না, সে যেদিকে যাচ্ছে ছেলেগুলো ওই দিকে যাচ্ছে। চারু হাঁটার গতি বাড়িয়ে দিল, তারপর একসময় দৌড়তে লাগলো। ছেলেগুলো তার পিছু দৌড়তে লাগলো। ছেলেগুলো এবার চারুর পিছনে খুব জোরে দৌড়তে লাগলো। চারু দৌড়তে দৌড়তে একটা সময়ে হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তায়। চারু ওঠার চেষ্টা করলেও পারল না, পায়ে ব্যথা পেয়েছে খুব সে। এদিকে ছেলেগুলো তার খুব কাছাকাছি চলে এসেছে, আর চারু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ছেলেগুলো চারুকে ঘেরাও করে ধরেছে। চারু কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমার পিছু কেন নিয়েছেন?
আমি কি করেছি? দয়া করে আমাকে যেতে দিন। ছেলেগুলো তার দিকে তাকিয়ে হু হা করে হাসতে হাসতে বলল, আরে সুন্দরী তো খুব ভয় পেয়েছো। তোমাকে আমাদের এমপির ছেলের জন্য নিয়ে যাব। অনেক দিন তোমার উপর আমাদের নজর ছিল, আজ পেয়েছি তোমাকে। এই তাড়াতাড়ি বেঁধে ফেল ওকে। ছেলেগুলো তার দিকে তাকিয়ে হু হা করে হাসতে হাসতে বলল। ছেলেগুলো চারুর গায়ের ওড়না কেড়ে নিল, তারপর ওর হাত আর মুখ বেঁধে ফেলল। চারুর আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। হায়ানকেও আজ কোথাও দেখতে পাচ্ছে না। ওই মানুষটাকে যে চারুর আজ বড্ড প্রয়োজন। চারু নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। চারুকে ওরা টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। ছেলেগুলো চারুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা যা দেখলো তাতে তাদের শরীর ঘামতে লাগলো। কলেজের প্রায় 100 ছেলে তাদের দিকে ধেয়ে আসছে, তাদের সবার হাতে লাঠি। ছেলেগুলো চারুকে ছেড়ে উঠে দৌড়তে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। তার আগেই কলেজের ছেলেরা তাদের ধরে ইচ্ছে মতো পেটাতে লাগলো। চারু রাস্তায় এখনো পড়ে আছে। সে সে ছোটার চেষ্টা করছে। হঠাৎ করেই চারুকে অবাক করে দিয়ে একটা ছেলে চারুকে হেঁচকা টান দিয়ে জড়িয়ে ধরলো। চারুকে ছেলেটা খুব শক্ত করে জড়িয়ে ধরছে। চারু নিজের ঘাট থেকে গরম পানির আভাস পেল। তবে কি ছেলেটা কাঁদছে তার জন্য? আর ছেলেটাও যে তার বড্ড চেনা। ছেলেটার পাওয়া এই স্পর্শ প্রথম হলেও ছেলেটা তার অচেনা নয়। তার নিখাত ভালোবাসাও অচেনা নয় চারুর কাছে। ছেলেটা আর কেউ নয়, তার আয়ান। আয়ান চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর ওর গালে 2 হাতে শক্ত করে চেপে ধরে বলল, এই তুই একা একা কেন বের হয়েছিস? তোকে বলেছি না একা একা বের না হতে। আর যদি আমার বন্ধু জামিল রিস্কা নিয়ে যাওয়ার পথে না দেখতো, তাহলে তোর কি হতো? আমার কথা কেন শুনিস না তুই? ও মুখ বাঁধা। আয়ান চারুর মুখের আর হাতের বাঁধন খুলে দিল, তারপর বলল, এবার বলো, কেন আমার কথা শুনিস না? নাকি আমার কথা গায়ে লাগে না তোর? আর তুই এত সুন্দর কেন? এত সুন্দর হতে তোকে কে বলেছে? আয়নের বন্ধুরা ওই ছেলে 5টাকে মেরে রিক্সা করে পাঠিয়ে দিয়েছে। চারু আয়নের রাগের চেহারা দেখে অনেক ভয় পাচ্ছে। আয়ান যে এত রাগে তা কখনো সে বুঝতেও পারেনি। চারু কিছুটা সাহস নিয়ে বলল, আয়ান, আমি কিন্তু আপনার বড়। আমার সাথে চারু কিছু বলতে পারলো না। তার আগে আয়ান আরো জোরে জোরে চিৎকার করে বলে উঠল, ও তোর তো মুখ বাঁধা, তুই আর একটা কথা বলবি না। বড় মাই ফুট। আর একদিন যদি বলিস তুই আমার বড়, তো ওই দিন তোকে পুঁতে ফেলবো। আয়ান রাগে কাঁপছে। আয়ান মাথা নিচু করে চোখ বন্ধ করে রইল, আর চারু মাথা নিচু করে কাঁদছে। আয়ান চারুকে অবাক করে দিয়ে কোলে তুলে নিল। চারু আয়ানকে মারতে মারতে বলল, আমাকে নামান আয়ান, আমাকে একদম ছুঁবেন না। আর একটা কথা বললে তুই আছাড় মেরে ফেলে দিব। চুপচাপ থাকো। আয়ান চারুকে একটা ক্লিনিকে নিয়ে গেল, তারপর ওর পাটা ব্যান্ডেজ করার ব্যবস্থা করলো। চারুর পা অনেকটা কেটে গেছে। আয়ান চারুকে রিক্সায় করে বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। চারু আয়নের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে, আর আয়ান চারুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। চারু অনেকবার আয়ানের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আয়ান কথা বলেনি। আয়ান চারুকে নিয়ে বাড়ি চলে এসেছে। তারপর চারুকে ধরে ওর ঘর পর্যন্ত নিয়ে যায়। চারুর দাদি চারুর পায়ে ব্যান্ডেজ দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে স্বামীকে ডাকতে গেল। আয়ান চারুকে বিছানায় বসিয়ে দিল, তারপর কিছু না বলে চলে যেতে নিল, কিন্তু যেতে পারল না। চারু আয়ানের হাত ধরে আটকে বলল, আমার সাথে কথা বলবেন না আয়ান। আয়ান চারুর হাত ঝাড়া মেরে সরিয়ে দিল, তারপর ওর গাল আবারও চেপে ধরে বলল, একদম ঢং করবি না তুই। আর শোন, রোজ সন্ধ্যায় ছাদে যাবি। যদি এসে তোকে না দেখি তাহলে খুন করে ফেলবো। আর সন্ধ্যার পর বাইরে কেউ মরে গেলেও গেট খুলবি না। ওষুধ খাবি ঠিক মতো। আর বাড়ির বাইরে ভুলেও যাবি না। জামিল আসবে প্রতিদিন সকালে। যা লাগবে ওকে বলে দিবি। আমি পরের দিন জামিলকে দিয়ে পাঠিয়ে দিব। আর যদি শুনেছি ওষুধ খাস না, তাহলে তোর পা আমি ভাঙবো এসে। ঠিক মতো করবি। এবার বুড়ে ফার্স্ট হবি তুই, নাহলে তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। আয়ান চারুর গাল ছেড়ে দিল, তারপর চারুর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। কথাগুলো ধমক দিয়ে বললেও তার কথায় রয়েছে গভীর ভালোবাসার প্রকাশ। আয়ান চলে যেতেই চারুর দাদি ঘরে গেল, তারপর চারুর পাশে বসে বলল, কি রে সতীন, পোলাডা ক্যাডারে তোরে কেমনে ধইরা লইয়া আইলো, আবার কেমনে ধমক দিয়া কথা শোনাইয়া গেল? চারু তার দাদির দিকে তাকিয়ে বলল, আমার বহেই গেছে তার কথা শুনতে। শুনবো না তার কথা আমি।
আমাকে তুলে নিয়ে যাবে? কত বড় সাহস! যাব না সন্ধ্যায় আমি। চারু হালকা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। হইছে, আর রাগ দেখাইতে হইব না। তার সামনে তো পুরাই বিলাইয়ের মতো ছিলি, আর এখন বিলাই থেকে বাঘিনী হইয়া গেছে। বুড়ি, বেশি কথা বলবে না। ক্ষুধা লাগছে আমার, খাবার দাও। ঠিক আছে, আমি আনতেছি, তুই বস। একদিন পার হয়ে গেছে, আয়ান আর চারুর দেখা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে। আয়ান চারুর বাড়ির সামনে। চারু আসেনি ছাদে, কিন্তু আয়ানের দৃষ্টি ছাদের দিকে। অপরদিকে একজন যে তাকে জানালার ফাঁকে দিয়ে দেখছে আর হাসছে। একদিন পার হয়ে গেছে, আয়ান আর চারুর দেখা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে। আয়ান চারুর বাড়ির সামনে। চারু আসেনি ছাদে, কিন্তু আয়নের দৃষ্টি ছাদের দিকে। অপরদিকে একজন যে তাকে জানালার ফাঁক দিয়ে দেখছে আর হাসছে, সেটা আয়ান জানেই না। চারুকে এক পলক দেখার জন্য বেচারা আয়ান মরি হয়ে উঠেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আয়ান এখনও দাঁড়িয়ে আছে। সে তার চারুলতাকে না দেখে যাবে না। এদিকে অন্ধকারের জন্য চারু ও আয়ানকে দেখতে পারছে না। চারু জানালার একদম কাছে বসে আছে। আয়ান আর নিজেকে আটকে রাখতে পারল না। সে চারুর ঘরের কাছে গেল। চারুদের বাসাটা একতলা বিল্ডিং। আয়ান লোহার জানালার আঘাত করলো হাত দিয়ে, তারপর নরম গলায় বলল, চারুলতা, আমার ভুল হয়ে গেছে। আর কখনো আপনার সাথে রাগ করব না, আর কখনো জুড়ে কথা বলবো না চারু। আমাকে মাফ করে দিন। আপনাকে না দেখে আমি আর থাকতে পারছি না। খুব কষ্ট হয় চারু। এক পলক আপনাকে দেখব, আপনার সাথে আর খারাপ আচরণ করব না। চারু, জানালাটা খুলুন একবার। আয়ানের কথার মাঝেই জানালাটা খুলে গেল। কিন্তু এ কি, চারু জানালাটা খুলেনি। জানালা খুলেছে ওর বুড়ি দাদিটা। দাদিকে দেখে আয়ান জোরে করে একটা হাসি দিল। বুড়ি আয়নার দিকে তাকিয়ে বলল, এই রাইতে একটা মাইয়া মানুষের জানালার কাছে কি পোলা। আয়ান কি বললে বুঝতে পারছে না। সে মাথা নিচে করে রইল। এখন থেকে আমি নিজে তোমার এই মুখ পুরি বৌড়ে ছাদে লইয়া যামু। তোমার আর কষ্ট করা লাগবো না। বেশিক্ষণ কথা কইতে পারবা না, চারুর দাদাই নইলে টের পাইব। কথা কও দুইজনে তাড়াতাড়ি। আয়ান দাদির দিকে তাকিয়ে রইল। দাদি হালকা এসে বলল, আমারে তোমার বউ সব কইছে। যেই মানুষ ভালোবাসার মানুষের বিপদে পাশে থাকে, সেই আসল মানুষ। লও, কথা কও দুইজনে। দাদি সরে গেল। চারু জানালার কাছে এসে বলল, চারুকে দেখে আয়ান বলল, কেমন আছেন চারুলতা? ভালো। আপনার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানেন? আপনি তো আমাকে ঠিকই জানালা দিয়ে দেখেছেন, আর চোখ দিয়ে গিলে খেয়েছেন। চারু আয়নের কথাই হয়ে তাকিয়ে রইল, কারণ আয়নের তো জানার কথা না। আয়ন মুচকে হাসলো, তারপর বলল, আমার এখন যেতে হবে চারু। আরেকটা কথা বলেও, রাতে দরজা খুলবেন না। আর যদি কেউ চলেও আসে, তাহলে সিঁড়ি বেয়ে উপরে চলে যাবেন। তারপর আমাদের আম গাছ বেয়ে নিচে নেমে সোজা আমার বাড়ি চলে আসবেন, নয়তো জামিলের বাড়ি চলে যাবেন। মনে রাখবেন, আপনার উপর শকুনদের নজর লেগেছে। আমি আসি, কেমন? জানালাটা লাগিয়ে দিন। আয়ন একা আসেনি, সাথে তার আরও 4জন বন্ধু ছিল। তারা দূরে দাঁড়িয়ে ছিল। আয়ন ওদের নিয়ে রওনা দিল বাড়ির দিকে। তাদের সবার বাড়ি কাছাকাছি। আয়ন তার বন্ধুদের নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে জামিল বলল, আয়ান, আমার কেন যেন মনে হচ্ছে এখানে আমরা একা নই, আরও লোক আছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। জামিল ফিসফিসিয়ে বলল, হতেই পারে না, এখানে লোক আছে। আমরা আগের মতোই গল্প করব, কিন্তু সাবধান থাকব, ওকে? আর যদি মনের ভুল হয় তাহলে হোক। সবাই জামিলের সাথে সহমত হলো, কারণ এমপির ছেলের লোকদের তারা মেরেছে। তারা এত তাড়াতাড়ি ছেড়ে দেবে না। আয়ান সবার সাথে গল্প করছিল আগের মতো। হঠাৎ করে পেছন থেকে কয়েকটা ছেলে ওদের উপরে হামলা করলো। 6 দিন পার হয়ে গেছে। আয়ান চারুর বাড়ির কাছে আসেনি। চারু রোজ ছাদে যায়, কিন্তু আয়ান আসে না। জামিলও আসে না। চারুর এখন আর কিছুই ভালো লাগে না। 2 দিন আগে কেউ তাদের দরজায় অনেক ধাক্কা দিয়েছে, কিন্তু চারুর দাদা দাদি গেট খুলেনি। তারাও জানে এরা কারা। চারুদের বাড়িটা ছোট হলেও বেশ মজবুত, তাই দরজা ভেঙে ভেতরে ঢোকাও কষ্টের। আর আগে দরজা জানালা কাটার এত মেশিনও ছিল না, তাই মজবুত বাড়িতে সন্ধ্যার পর দরজা না খুললে ঢোকা বড্ড মুশকিল হয়ে যেত। চারু এখন আর ঠিক মতো খায় না। কেন যেন অকারণে তার বড্ড কান্না পায়। ছেলেটা সেই 6 দিন আগে এসেছিল, তারপর আর আসেনি।
তার কাছে। চোখের নিচে কালি পড়েছে চারু। আয়ান নামক শ্যাম পুরুষকে সেও ভালোবাসে। কথাটা বুঝতে কি তবে একটু বেশি দেরি হয়ে গেছে তার? চারু কাঠের আলমারিটার ভেতর থেকে আয়নের দেয়া সে উপহারের প্যাকেটটা বের করলো। আয়ন বলেছিল যেদিন চারু বুঝবে সেও আয়নকে ভালোবাসে ওই দিন যেন প্যাকেটটা খোলে। চারু প্যাকেটটা বের করলো, তারপর ভেতরের জিনিসগুলো বের করে যা দেখলো তাতে তার চোখে পানি টলমল করে উঠলো। প্যাকেটের ভেতরে একটা বিয়ের শাড়ি, একজোড়া লাল রেশমি চুড়ি, কপালে লাল টিপ আর একটা সোনার হার, পাশে একটা চিরকুট যেটাতে লেখা, চারু, আপনাকে বউ সাজলে কেমন লাগে তা বড্ড দেখতে ইচ্ছে করে। যেদিন আপনার আর আমার ভালোবাসা এক হবে ওই দিন শাড়িটা আমার জন্য পরবেন। হারটা আমার মায়ের, মা আপনাকে দিয়েছে। বড্ড ভালোবাসি চারু আপনাকে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর তুত্তুর তু সানাই বাজিয়ে আর যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। চারু গানের লাইনগুলো পড়ে এবার কেঁদে দিল। এই নাকি তার ভালোবাসা। আজ কতদিন সে চারুলতার কষ্টও নেয়নি। এই সে ভালোবাসে তার চারুকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ 9 দিন আয়নের কোনো খোঁজ নেই। এদিকে চারুর বাড়ির অবস্থা ভালো না। এলাকার মানুষ চারুকে ছিচি করছে। চারুর নামে এলাকায় খারাপ কথা রটছে। চারু নাকি আয়নের সাথে অবৈধভাবে রাত্রি যাপন করে, এমন কথা এলাকায় ছড়িয়ে গেছে। গত 2 দিন ধরে চারুকে নিয়ে বাজে কথা রটে যাচ্ছে। চারুর দাদু চারুকে মেরেছে গতকাল। চারু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আয়নের কোনো খবর সে পায়নি। গত 2 দিন ধরে এলাকার ছেলেরা বাড়ির সামনে এসে বাজে কথা বলছে চারুকে। গত রাতে চারু জানালার কাছে কয়েকজন ছেলে এসেছিল। চারু জানালার কাছেই ছিল। চারু প্রতি রাতের জন্য কত টাকা নেয়, তার রেট কত জানতে চেয়েছে তারা। চারু ওদের বিরুদ্ধে কিছু বলতে পারেনি, শুধু কেঁদে গেছে। 9 দিন আগে আয়ান তার জানালার কাছে এসেছিল। এটা অনেকেই লুকিয়ে দেখেছে। চারুকে দিয়ে ওর দাদা দাদি গোপনে দেহ ব্যবসা করায়, এ কথা এখন এলাকায় ছড়িয়ে গেছে। গতকাল রাতে তাদের একঘরা করা হয়েছে। চারু বিছানার চাদর খামচে ধরে কাঁদছিল। হঠাৎ ওর দাদি এসে বলল, তোর লগে জামিল নামের একটা পোলা দেখা করতে আইছে বই। চারু জামিলের কথা শুনে কোনো রকম ওড়না জড়িয়ে দৌড়ে গেল। বসার ঘরে জামিল বসে আছে, তার মাথায় ব্যান্ডেজ করা। দেখে তাকে অসুস্থ মনে হচ্ছে, খুব বেশ শুকিয়ে গেছে। চারু জামিলের কাছে দৌড়ে যেয়ে বলল, জামিল ভাই আমার, তোমার মাথায় কি হয়েছে? তুমি এতদিন পর কেন এসেছো? আয়ান কোথায়? তুমি জানো আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমরা এলাকায় মুখ দেখাতে পারছি না। আয়ান কেন আসছে না? চারু কান্নায় ভেঙে পড়ল। জামিলের চোখেও পানি চারুর অবস্থা দেখে। সে মূলত চারুর ব্যাপারে কাল রাতে খবর পেয়েছে। আয়ানই তাকে পাঠিয়েছে। চারুদের বাড়িতে ঢোকার সময় অনেকে ইঙ্গিতে খারাপ কথা বলেছে তাকে, কিন্তু সে তো চারুকে নিজের বোনের মতোই দেখে। জামিল চারুর পাশে বসে বলল, আজ বিকেল 5টায় আয়ান আসবে, তাকে দেখলেই বুঝতে পারবে কেন সে আসেনি এতদিন। চিন্তা করো না কোনো, তোমার চিন্তা দূর করার ব্যবস্থা হচ্ছে, আর সেটা আজই। মানে? মানেটা সময় হলেই জানতে পারবে। এবার আমি যাই, কেমন? জামিল চলে গেল, আর চারু তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আয়ান আসবে কথাটা শোনার পর থেকে চারুর মনটা কেমন যেন হানচান করছে। হাজারো প্রশ্ন নিয়ে তার হৃদয়ে বসে আছে, যার উত্তর আয়ান নামে শ্যাম পুরুষের কাছে আছে। হাজারো চিন্তার মাঝেই বাইরে কারো গলার আওয়াজ পেল চারু। কণ্ঠটা সে চেনে। এটা তাদের পাশের বাড়ির লোক। লোকটার নাম রমিজ। তার একটা ছেলে আছে সাদেক, এলাকায় বোকাটেদের অন্যতম একজন সদস্য। চারুকে বড্ড জ্বালায়। 1 বছর ধরে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে বোকাটের সাদেক, কিন্তু চারুর দাদা দাদি মোটে রাজি নয় এই প্রস্তাবে। রমেশ আলীর চিৎকারে চারুর দাদা বাইরে এলো। এসে দেখলো তার সাথে আরও কিছু লোক আছে এলাকার। চারুর দাদা বলল, কি হয়েছে এমনি ডাকতেছো কেন? রমেশ আলী নিজের দাঁত কেলিয়ে বলল, তোমার জন্য একটা ভালো সংবাদ নিয়ে আসলাম। কি এমন সংবাদ শুনি? তোমার ওই 9টা নাতনির এখন আর কেউ বিয়া করবে না। এখন আমার ছাদকের চাইতে ভালো পোলা আর পাইবা না। আমার পোলা চারুর বিয়া করতে এখনও রাজি, আর ছাদকের লগে বিয়া দিলে তোমাগো আর এ ঘরে হইয়া থাকা লাগবে না। চারুর দাদা রাগে চোখে রমেশ আলীর দিকে তাকিয়ে বলল,
তোমার সাহস হয় কেমনে আবার বিয়ের প্রস্তাব দেখনের? বাইর হইয়ে তো আমার বাড়ি ঠিক তাহলে আমি কাইটটা নদীতে বাসামু, তাও তোমার ফুলা সাদিকের মতো একটা নেশার লাগে বিয়ে দিব না। রমিজ মিয়া চিৎকার করে বলল, এখন বুড়োটার তেজ কমে নাই। ওই বুড়ো তোর নাতনি তো একটা বেশ্যা, তোর ওই বেশ্যা নাতনিকে বিয়া করব তোর ওই নাতনির ফুর্তি করার জন্য ভাড়ায় নিয়ে যাইব পোলারে, কেউ বিয়া করব না। আর বিয়া দিলে তো ব্যবসা বন্ধ হইয়া যাইব। আমিও দেখব তোর ওই নাতনি এই এলাকায় কেমনে থাকে। ওই তোমরা চলো সবাই। চারু এতক্ষণ সবে শুনেছে। চারু বসে বসে কাঁদছিল। হঠাৎ করে নিজের অসুস্থ শরীরে প্রচণ্ড আঘাত অনুভব করলো চারু। চারুকে ওর দাদা এলোপাথির লাঠি দিয়ে মারছে। চারু ওর দাদার পায়ে পড়েছে, কিন্তু লাভ হচ্ছে না। চারু দাদিও থামাতে পারছে না। চারু দাদা মারতে মারতে থেমে গেলে তারপর বলল, আমি আর কত অপমান সহ্য করবো? তোর নিজের সন্তানের মতো মানুষ করছি, আর এখন তোরে মানুষে ব্যবসা কয়। এই দিন দেখানোর আগে আমার মরণ কেন হইল না? চারুর দাদা চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল, আর চারু ওর দাদিকে ধরে কাঁদতে লাগলো। বিকেল হয়ে গেছে, ঘড়িতে 5টা বাজে। আয়ান দাঁড়িয়ে আছে চারুর বাড়ির সামনে, কেউ নেই আশেপাশে। আয়ানের দৃষ্টি ছাদে। চারু আসেনি, তবে কি আজকেও তার চারুলতা আসবে না? নিজের দিকে না তাকিয়ে সে যার জন্য এলো সে কি আসবে না? কি হয়েছে তার চারুর কাছ থেকে জানতে চায় আয়ান। চারু হয়তো আসবে না, এটা ভেবে আয়ান চলে যাবে। হঠাৎ করে আয়ানকে অবাক করে দিয়ে একটা লাল টুকটুকে বউ ছাদে এসে উদয় হলো। তার মুখটা স্পষ্ট না আয়ানের কাছে, তবুও আয়ান তাকিয়ে রইল। তবে কি চারুও তাকে ভালোবাসে? এটা কি তার লাল টুকটুকে বউ? হ্যাঁ, এটা তারই বউ। আয়ানের মুখে হাসি ফুটল। তার চারু লাল বেনারসি পরেছে, তার চারু বউ সেজেছে। অপরদিকে ছাদের উপর থেকে চারু তার শ্যাম পুরুষকে দেখে আটকে উঠল। এ কী অবস্থা মানুষটার! তার মাথায় ব্যান্ডেজ করা, ডান হাতের কবজি থেকে কোনোই ব্যান্ডেজ করা। চারু অপেক্ষা করলো না, ছাদ থেকে দৌড়ে নেমে গেল। চারু দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। আয়নকে অবাক করে দিয়ে চারু আয়নকে ঝাপটে জড়িয়ে ধরল। চারু আয়নকে কয়েক সেকেন্ড পর ছেড়ে দিল। তারপর আয়নের ব্যান্ডেজ হাত বুলোতে বুলোতে হাউমাউ করে কেঁদে উঠল। চারু কাঁদতে কাঁদতে বলল, কিভাবে এমন হলো তোমার? সব সময় আমার খেয়াল কেন রাখতে হবে? নিজের খেয়াল রাখতে পারো না? অপরদিকে আয়নের নজর চারুর চেহারার দিকে। চারুর 2 গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। ঠোঁটের পাশে কাটা দাগ আয়নের চোখ এড়ালো না। ডান হাতের কবজিতে কাল শিটে দাগও আয়ন দেখল। গলার পাশে কাটা দাগ, হয়তো কোনো ধারালো কিছুতে কেটে গেছে। আয়নের চোখে পানি। যে মেয়েটাকে সামান্য আঘাত করায় কথা চিন্তা সে করতে পারে না, সেই মেয়েটাকে কেউ এভাবে মেরেছে। এটা সে সহ্য করবে কি করে? তার সামান্য অসুস্থ থাকায় মেয়েটার উপর দিয়ে কি গেছে তা চিন্তাও সে করতে পারছে না। আয়নের চিন্তার মাঝে কেউ চারুকে তার থেকে দূরে সরিয়ে দিল। চারু ছিটকে দূরে পড়ে গেল, আর আয়নের গালে প্রচণ্ড জোরে একটা চর পড়ল। আয়ন সামনে তাকিয়ে দেখলো চারুর দাদা, তার সাথে আরও 20-25 জন লোক। চারুর দাদা চারুর কাছে যেয়ে বলল, তার মানে সবাই ঠিক কইতাছে তুই এই ফুলার লাগা নষ্টমি করছ। রমি জালি আমার নিজের চোখে না দেখালে তো বিশ্বাসই করতাম না আমি। চল তুই ভিতরে, আজকে আমি সাদিকের লগে তোরে বিয়া দেব। চারুর দাদা হেঁচকা টান দিয়ে চারুকে নিয়ে যেতে লাগলো, কিন্তু বেশি দূর যাওয়ার আগে সে বাধা পেল। পেছনে তাকিয়ে দেখলো আয়ান চারুর অন্য হাত ধরে আছে। আয়ান চারুকে নিজের দিকে হেঁচকা টান দিয়ে নিয়ে বলল, আমি চারুকে বিয়ে করব। আমি বেঁচে থাকতে চারুর বিয়ে অন্য কারো হতে পারে না। চারুর দাদা রেগে কিছু বলবে তার আগে আয়ান চিৎকার করে বলল, চারুর সাথে এক ঘরে থেকেছি, এটা কেউ দেখেছে নিজেদের চোখে? আমি রাতে চারুর ঘরে ঢুকেছি, এটা কেউ দেখেছে? আমি শুধু আমার চারুলতাকে একটু দেখতে এসেছিলাম, আর সেটাই সবাই বানিয়ে দিল রাত্রি যাপন। বাহ! আয়ান চারুকে নিজের বুকের সাথে চেপে ধরল, কিন্তু এ কি, চারু কোনো সাড়া দিচ্ছে না কেন? আয়ান চারুর দিকে তাকাতেই চারু বলে চিৎকার করে উঠল। চারুর মুখ থেকে ফেনা বেরিয়ে আসছে। তার রক্তজোপার মতো লাল টুকটুকে বউটার দেহে নিতে এসেছে। আয়ান চারুকে নিয়ে মাটিতে বসে পড়ল। আয়ান চারুর গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, চারু, কি হয়েছে আপনার? আপনার মুখ থেকে এগুলো কি আসছে চারু? চারু তার নিভু নিভু চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আমি নাকি বেশ্যা আয়ান?
আমাকে নিয়ে টাকা দিয়ে ফুর্তি করে ছেলেরা। আমি নাকি নষ্টা। আমি আর পারছি না আয়ান, আপনার জীবনটাকে নষ্ট হয়ে যাবে। তাই আপনার কাছে আসার আগে বিষ পান করেছি আমি। চারুকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার চারুর পেট থেকে বিষাক্ত পয়জন বের করেছে। কিছুক্ষণ আগে জ্ঞান এসেছে চারুর। এখনও কেউ চারুর সাথে দেখা করেনি। চারু চোখ বন্ধ করে শুয়েছিল। দরজা বন্ধ করার আওয়াজে সে চোখ খুলল, কিন্তু চোখ খুলে যা দেখলো এতে তার পরন যা যে অবস্থা। হায়ান তার সামনে দাঁড়িয়ে আছে। হায়ান যে বড্ড রেগে আছে তা চারু বুঝতে পারল। তবুও নিজের মুখে কিছুটা হাসি ফুটিয়ে বলল, আয়ান, আমাকে চারু আর কিছু বলার আগে হায়ান এসে ওর মুখ চেপে ধরল। তারপর বলল, এই, তোর ভয় করে না আমাকে? দাঁড়া তুই। যাতে আমাকে ভয় পাস সেই সব ব্যবস্থা আমি করে ফেলেছি। কিভাবে পারলি বিষ খেতে তুই? আমাকে যদি তোর কিছু হতো তাহলে আমি কি করতাম বল? কি করতাম? তোর মৃত্যুর আগে যেন আল্লাহ আমাকে আগে নিয়ে যায়। আয়ান কথাগুলো বলতে বলতে কেঁদে দিল চারুকে ধরে। আমাকে কেন একটু বুঝতে চাও না চারুলতা? আমি কি এতটাই খারাপ যে আমাকে বোঝা যায় না? আপনার কাছ থেকে তো অনেক ভালোবাসা আমি চাইনি। আপনি শুধু আমাকে বুঝবেন, ব্যাস এটুকুই। আপনি কি সত্যি আমার চোখে ভালোবাসা দেখতে পান না চারু? এহ, একটা মানুষ আর কতভাবে বোঝাতে পারে বলুন তো? আমাকে এত শাস্তি না দিয়ে মেরে ফেলুন চারু, মেরে ফেলুন। আর যদি আপনার কিছু হতো তাহলে আমি কি করতাম চারু, কি করতাম? আমি তো আপনাকে হারাতে চাই না চারু। আপনাকে নিয়ে হাজার জনম পাড়ি দিতে চাই। ছেলেটাকে রেখে মরে কেন যেতে চান আপনি? জানেন চারু, আমি রোজ খোদার কাছে বলি যেন আমি আগে মরি, কারণ আপনার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। তাহলে আপনি কেন আমাকে ছেড়ে যেতে চান চারু? কেন? যদি সত্যি ছেড়ে যেতে চান তাহলে নিজের হাতে মেরে চলে যাবেন, আমি বাধা দিব না। কিন্তু আমাকে বাঁচিয়ে রেখে যাবেন না কখনো। আপনাকে সারা বেঁচে থাকার কথা কখনো ভাবতেও পারি না আমি চারু। আয়ান চারুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। চারুও আয়ানকে ধরে কাঁদছে। হ্যাঁ, সে সত্যি বড্ড ভুল করেছে তার শ্যামপুরুষকে বুঝতে। আয়ান চারুকে ছেড়ে দিল। তারপর মাথা নিচু করে চোখের পানি মুছে বলল, একটু পর কাজে আসবে, এখানে আপনার বিয়ে হবে। মানে? মানে যা বললাম আমি আপনাকে এখনই বিয়ে করব। আমি আপনাকে এখন বিয়ে করব না। আয়ান তড়িৎ গতিতে এসে চারুর হাত চেপে ধরে বলল, অসুস্থ বলে কিছু বলছি না, আমার রাগ উঠিও না চারু। চারু আয়নের কথায় পাত্তা দিল না। মুখ ভেঙচি কেটে বলল, ছেলের তো ঠিক মতো দাঁড়িয়েই হয়নি, সে নাকি আবার বিয়ে করবে। তার সাহেব, বিয়ে যে করবেন, বউ ছেলে মেয়েকে কি খাওয়াবেন? আয়নের রাগ হঠাৎ করে পানি হয়ে গেল। আয়ন বাঁকা এসে বলল, আমার বউ আর যাই হোক তোমার মতো রাক্ষসী নয়। আর দাদির কথা বলছো, ওটা ঠিক সময় হলেই হয়ে যাবে। বউয়ের আদর পেলে দাড়ি তাড়াতাড়ি হয়, তাই তো বউ নিয়ে বাড়ি যাবো আজ। আয়নের ফিসফিস করে বলা কথায় চারু লজ্জে মাথা নত করে আসে। ছেলেটাকে সে যত ভালো ভাবতো সে তার কানা করেও ভালো নয়, বড্ড দুষ্টু স্বভাবের। আয়নের কথার মাঝেই দরজায় টোকা পড়ল। আয়ন চারুর কাছ থেকে দূরে সরে এলো। আয়ন মুসকে হাসতে হাসতে দরজা খুলল। দরজা খুলেই দেখলো তার মা দাঁড়িয়ে আছে। আয়নের মা তার সাথে আরও দুজন মেয়েকে এনেছেন। আয়নের মা আয়নকে বাইরে রেখে দরজা লাগিয়ে দিল। অপরদিকে আয়নকে ধরে নিয়ে গেল ওর বন্ধুরা। আয়নকে কিছু বলার সুযোগ কেউ দিল না। অন্যদিকে আয়নের মা চারুর মাথায় হাত বুলিয়ে বললেন, চারুমা, আমার ছেলেটা অনেক ভালো, নিজের ছেলে বলে বলছি না, তবে বড্ড ভালোবাসে সে। আজ থেকে ভালোবাসে না সেই 4 বছর ধরে। প্রথম 2 বছর লজ্জায় যেতে পারেনি। তারপর আমি বলেছিলাম তোমাকে জানাতে, তোমাকে তোমার ব্যাপারে সব বলে আয়ান। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ওর মুখে শুধু চারুর নাম। আমার ছেলেটা তোমার চিন্তায় ঠিক মতো ঘুমায় না। কতদিন রাতে যে ছুটে এসেছে তোমার বাড়ির কাছে তার হিসাব নেই। কোনো বিপদ হলে কে দেখবে এই ভয়ে। আমি তাকে কখনো আটকাইনি ওকে, আর আটকাতেও চাইও না। ভালোই তো বেসেছে শুধু, কোনো অন্যায় তো করেনি। আমার ছেলে তোমায় যতই ভালোবাসুক, তবুও আমি জানতে চাই তুমি তাকে বিয়ে করবে কি না। আমি কোনো মেয়ের ওপর বিয়ে নামক পবিত্র বন্ধন চাপিয়ে দিতে চাই না মা। তুমি কি রাজি চারুমা?
চারু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা করলে আয়ান ভালো থাকবে তাই করুন। তবুও আমি তোমার মতো চাই। আয়নের একার মতে আমি এই বিয়ে দিতে পারি না চারুমা। আয়ানের মতোই আমার মত মা। আয়ানের মায়ের ঠোঁটে হাসি ফুটল। চারু তাকে মা বলে ডেকেছে। আয়ানের মা উত্তর পেয়ে গেছে। আয়ানের মা চারু থুতনিতে হাত রেখে বললেন, এই তোরা আমার চারুমাকে সাজা সুন্দর করে, একদম লাল টুকটুকে বউ সাজাবি কিন্তু। আজ আমি ঘরে লক্ষ্মী ওঠাবো। চারুকে লাল বেনারসি পরানো হয়েছে। তার কপালে লাল আর সাদা কুমকুমের ছোঁয়া, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক, পুরো শরীরে খাঁটি সোনার ভারী গয়না, দুই পায়ে আলতার ছোঁয়া। একটা লাল রঙের পাতলা ঘোমটা দিয়ে চারু সুন্দর মুখটা আড়াল করা হলো। তারপর তার গলে চকচকে সোনালি সুতোর একটা লাভ সেইফের মালা পরানো হলো। অপরদিকে আয়নকে সাদা পাঞ্জাবি পরানো হয়েছে। এক হাতে ঘড়ি আর অন্য হাতে সোনালি রঙের চকচকে সুতোর হাত বন্ধনী, মাথায় একটা সাদা পাগড়ি, গলায় সোনালি ঝুড়ি, সুতো লাভ সেইফের মালা, হাতে রুমাল আয়নের। হাসপাতালে ডাক্তার নার্স সবার মুখে হাসি। এই প্রথম তাদের হাসপাতালে কারো বিয়ে হচ্ছে। একে অন্যের জন্য পাগল এমন একজোড়া চড়ুই পাখির বিয়ে দেখতে কার না ভালো লাগে। চারুকে আয়নের পাশে বসানো হয়েছে। 5,000 টাকা তাদের বিয়ের দিনমোহর। কাজী সাহেব আয়নকে কবুল বলতে বললেন। আয়ন আস্তে আস্তে কবুল বলল। তার কেমন যেন লাগছে বড়দের সামনে। বাবার সামনে কবুল বলতে বেশ লজ্জাই তার লাগছিল। চারুকে কবুল বলতে বললে সে চুপ করে রইল। লজ্জায় বলতে পারছে না, মাথা তুলে তাকাতে পারছে না। অবশেষে আয়নের মা চারুকে ধরে সাহস দিল। চারুর নিজের মধ্যে কিছুটা সাহস জুগিয়ে কবুল বলেই ফেলল। আর সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার চারুর বিদায়ের সময়। চারু তার দাদিকে ধরে খুব কাঁদছে। আশেপাশে প্রাণপ্রিয় দাদাকে দেখতে না পেয়ে বড্ড কষ্ট পেল সে। আয়নের মা চারুকে ধরে বাইরে নিয়ে গেল। চারু আর আয়ানকে একটা রিক্সাতে বসানো হলো। তারপর রিক্সার চারদিকে কাপড় পেঁচানো হলো। ভেতরে শুধু বর আর বউ। যদিও আয়ানের বাবার গাড়ি আছে, তবু আয়ান তার বউকে নিয়ে সাধারণের মতোই যাবে। ছোট একটা রিক্সায় চারু আর আয়ান। চারু কান্নায় কথা ভুলে গেছে। পাশে থাকা শ্যাম পুরুষের জন্য বড্ড লজ্জা লাগছে তার নিঃশ্বাসের শব্দ চারু শুনতে পারছে। সবসময় গল্পের নায়িকাদের বড় কোটি টাকার গাড়িতে করে নিয়ে লাগবে কেন শ্বশুরবাড়ি? আয়ান চারু 80 দশকের একটা প্রেম জুটি, তাই তাদের বিয়ের আয়োজনও ওই সময়ের মতোই করেছি। আগে বড় বড় গাড়ি ছিল না, তাই তখন রিক্সাতে কাপড় বেচিয়ে বর বউকে নেওয়া হতো। আমার নানির কাছ থেকে তথ্যগুলো নিয়ে কপি করে দিয়েছি। যারা অতি আধুনিক তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই আমার। কিছু বিয়ে কল্পনার মতো না হয়ে বাস্তবের মতোই হোক। যদিও গল্পটা কাল্পনিক, তবুও আমি বাস্তবপ্রেমী মানুষ। কেমন হয়েছে জানাবেন। চারু তার শ্বশুরবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে আয়ান দাঁড়িয়ে আছে। বেচারা আয়ান লজ্জায় মাথায় তুলতে পারছে না সে চারুকে বিয়ে করেছে। এই খুশিতে তার নাচতে ইচ্ছে করছে, কিন্তু এত এত লোকদের সামনে তা পারছে না। চারু তার বউ কতটা ভাবতেই তার মুখে হাসি ফুটল। আয়ান রুমাল দিয়ে নিজের ঠোঁট ঢেকে রেখেছে, তাই তার হাসি খুব একটা দেখা যাচ্ছে না। চারুর অপেক্ষার অবসান ঘটিয়ে দুটো মেয়ে এলো। একটা মেয়ে থালায় দুধ আর আলতা চারুর পায়ের কাছে রাখলো। অন্য আরেকটা মেয়ে একটা সাদা সুতির কাপড় চারুর সামনে বিছিয়ে দিল। তারপর চারুর শাশুড়ি বলল, এই দুধ আলতায় পা রাখবে, তারপর কাপড়ের উপর হেঁটে ঘরে প্রবেশ করো মা। চারুর শাশুড়ির কথায় মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। তারপর ভালো মেয়ের মতো দুধে আলতা পায়ে রেখে ঘরে ঢুকলো। চারু একটা নকশা করা খাটের উপরে বসে আছে। একটু পর পর এক একজন আসছে আর তাকে দেখে যাচ্ছে। সবাই চারুকে দেখে শুধু একটা কথাই বলল, মাশাল্লাহ। তবে সবাই আয়ান আর চারুর বয়স নিয়ে একটু কানাঘুষা করছে, যেটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে ছেলের বয়স যদি মেয়ের থেকে 2 গুণ হয় তাতে সমস্যা নেই, কিন্তু মেয়ের বয়স আর ছেলের বয়স সমান হতে পারবে না। আর যদি মেয়ে বড় হয় তাহলে তো কথাই নেই। আয়নের মা বুঝেও ওইসব কথায় কান দিল না। চারু অনেকক্ষণ ধরে খেয়াল করছে কেউ দরজার সামনে দাঁড়ানো, বারবার তার দিকে উকি দিচ্ছে, কিন্তু সে তাকাতে ব্যক্তিটা আবার সরে যাচ্ছে। চারু শাশুড়ি দেখলো চারু দরজার দিকে তাকিয়ে আছে। মমতা বেগম চারুর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে মা, ওইভাবে দরজার দিকে তাকিয়ে আছিস কেন? চারু আস্তে করে বলল, মা দরজায় কেউ আছে, বারবার উঁকি দিয়ে যাচ্ছে, আমি তাকাতেই আবার সরে যাচ্ছে। দাঁড়া আমি দেখছি কে ওখানে।
চারুর শাশুড়ি দরজার কাছে যেয়ে মুচকি এসে বলল। আমার বোকা ছেলেটা এখানে কি করছে হ্যাঁ? ওপাশের আওয়াজটা চারুর কানে এলো না। চারুর শাশুড়ি বলল, ভাবিকে দেখবি, এখানে লজ্জার কি আছে? আয়, বোকা ছেলে একটা। চারু আর চোখে দরজার দিকে তাকালো। চারু দেখলো তার শাশুড়ি হাত ধরে একটা 10-11 বছরের ছেলে ভেতরে ঢুকছে। ছেলেটাকে সে আগে কখনো দেখেনি। মাথায় তেল দিয়ে লেপটে চুল আঁচড়ানো, একটা ফুল হাতার শার্ট পরা, শার্টের বোতাম একদম গলা পর্যন্ত লাগানো, চোখে মোটা ফ্রেমের চশমা। ছেলেটা মাথা নিচু করে আসে, চারুর দিকে তাকায় না। ছেলেটা বড্ড লাজুক মনে হচ্ছে চারুর কাছে। মমতা বেগম ছেলেটাকে চারুর পাশে বসিয়ে বলল, এটা তোর ভাবি, আয়নের বউ। ও বুঝেছিস? ছেলেটা মাথা নিচু করে রইল। চারুমা, ও আমার ছোট ছেলে দীপ, তোমার ছোট দেবর। ছোট বলে আবার বেশি আদর করো না, শেষে জ্বালিয়ে মারবে। চারু শাশুড়ির কোথায় হাসল। দীপ চারুর দিকে এক নজর তাকিয়ে পড়ল। আপনার কষ্ট হচ্ছে না ভাবিমা এত কিছু পড়ে থাকতে? অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি কেমন যেন করছেন গরমে। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি পাখা দিয়ে আপনাকে বাতাস করব? চারু বলল, না ভাই, লাগবে না। দীপ শুনল না। টেবিলের পাশে পাখাটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। দীপ ঘর থেকে বের হতে হতে বলল, আমি আমার মায়ের কষ্ট একদম সহ্য করতে পারি না। লোকে বলে বাবা না থাকলে বড় ভাই নাকি বাবার মতো আগলে রাখে, আর মা না থাকলে বড় ভাবে আগলে রাখে। তাহলে আপনিও তো আমার কাছে মায়ের মতোই ভাবিমা। আপনি বসুন, আমি পাখা নিয়ে আসছি। চারু ছোট ছেলেটার কথা শুনে অবাকে তাকিয়ে রইল। দীপ চলে যেতেই চারু শাশুড়ি বলল, আমার এই ছেলেটা অনেক বোকা মা, কিন্তু অনেক ভালো আমার ছেলেটা। এতক্ষণ আসতে তার কি লজ্জা, আর একবার আসতে দেখলে তোমার কি দরকার তা আনতে ছুটে গেল। আয়নকে ছাড়া কিছু বোঝে না। তোমার কিন্তু আরও একটা দেবর আছে, ওর নাম মিহান। হয়তো নিজের ঘরে আছে এখন, খুব একটা কথা বলে না মিহান। দীপ একটা পাকা হাতে দৌড়ে এসে বলল, মা, তুমি এবার যাও, খাওয়ার ব্যবস্থা করো আমাদের জন্য। আমি ভাবিমার কাছে আসি, যাও তুমি। মমতা বেগম চলে গেল। দীপ মাথা নিচু করে চারুর পাশে বসে রইল। চারু বারবার আর চোখে দীপকে দেখছে। ছেলেটা অনেক সহজ সরল। দীপ নীরবতা ভেঙে চারুকে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছিলাম, যদি গ্রহণ করতেন খুব খুশি হতাম। চারু আস্তে করে বলল, কি জিনিস ভাই? কাল সকালে দেবো আপনাকে ভাবিমা। চারু হাসলো শুধু। এতটুকু ছেলে তার জন্য উপহার এনেছে, ভাবা যায়। রাত 11টা ছুঁই ছুঁই। চারুকে আয়নের ঘরে বসানো হয়েছে। ঘরটা সাজানো হয়েছে বেশ ভালো করেই। রঙিন কাগজ দিয়ে ঘরটা সাজানো, কাগজের বানানো ফুলও আছে। তবে বিছানা লাল গোলাপ দিয়ে সাজানো। আয়নের ঘরটা সাধারণভাবে সাজানো। বড় ঘরটা এক কোণে একটা বড় আলমারি, তার পাশে একটা বড় টেবিল। ঘরটার দক্ষিণ দিকে একটা ছোট খাট। একজন ঘুমাতেই কষ্ট, কিন্তু ওইখানে কেউ ঘুমায় না, কারণ ছোট খাটটার একপাশে তবলা আর হারমোনিয়াম। হয়তো আয়ান গান গায়। তার একটু পাশেই একটা বড় আয়না, হয়তো সাজসজ্জার জন্য রাখা। চারু চিন্তার মাঝে দরজা খুলে কেউ ভেতরে ঢুকলো। চারু জানে মানুষটাকে। চারু তার শ্যামপুরুষকে অনুভব করতে পারে। চারুর পাশে আয়ন ধপ করে শুয়ে পড়ল, তারপর বলল, আমার ঘরে আপনি কি করছেন চারুলতা? চারুর কেন যেন ভয় করছে। তার জানা মতে বিয়ের পর স্বামী স্ত্রী তো এক ঘরে থাকে। আয়ন আবারও বলল, আপনি কে হন আমার? চারু তা জানেন? এসব কি বলছেন আয়ান? আমি আপনার স্ত্রী হই। আয়ন উঠে বসলো। তারপর চারুকে অবাক করে দিয়ে আয়ান চারুর ঘোমটার ভেতরে মাথা ঢুকিয়ে দিল। চারু আয়নের কাজে ভরকে গেল। আয়ান ঘোমটার ভেতরেই চারুর গাল আলতো হাতে ধরল। তারপর চারুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার অর্ধাঙ্গিনী চারু। আপনি আমার আত্মার শান্তি। আপনি আমার আধা রাতের চাঁদের আলো। আপনি সে যাকে আমি নিজের থেকে 1000 গুণ ভালোবাসি, যাকে ভালোবেসে আমি মরতে চাই না, যাকে ভালোবেসে আমি বাঁচতে চাই, যার নাম আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে, যাকে ছাড়া এই আয়নের কোনো স্বস্তি নেই। ভালোবাসি আপনাকে চারু, বড্ড ভালোবাসি। আয়ান চারুর দিকে তাকিয়ে আছে, আর চারু নিচের দিকে তাকিয়ে আছে। আয়নের চোখের দিকে সে তাকাতে পারবে না, সে সাহস তার নেই। চারুর মুখে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কেন যেন আজ আয়নকে তার ভয় লাগছে। আয়ন চারুর দিকে তাকিয়ে আবারও বলল, চারু, আপনি যখন আমার কাছে থাকেন তখন আমার শরীরের কম্পন বেড়ে যায়, আমার শ্বাস আটকে যায়,
আমার তখন নিঃশ্বাস নেওয়ার জন্য চারু নামক অক্সিজেন বেশি প্রয়োজন হয়। আয়ান নিজের কপালের সাথে চারুর কপাল মিশিয়ে দিল। চারুর গোলাপে গড়িয়ে পড়া ঘাম আয়ান দেখছে। আয়ান ডান হাতে আঙ্গুল দিয়ে সেই ঘাম স্পষ্ট করতে চারু তা ধরে ফেলল। আয়ান চারুর কাণ্ড দেখে বাঁকা আসলো। তার নজর চারুর লজ্জামাখা মুখটার দিকে। আয়ান চারুর নাক ফুলে একটা চুমুতে বলল, নাক ফুলে আপনাকে এত সুন্দর লাগবে এটা যদি আগে জানতাম তাহলে আরো আগে আপনাকে পরিয়ে দিতাম বেগম সাহেবা। বেগম সাহেবা কথাটা শুনেই চারু আয়নার দিকে তাকালো। আয়নের মুখে এখনো সেই হাসি। আয়ন চারুর দিকে তাকিয়ে বলল, সারা রাত কি এভাবে থাকবেন? এই সব খুলুন এখন, আমার গুম গুম আসছে চারু। আয়ান আয়ান চারুর ঘোমটা খুলে দিল। তারপর একটা একটা গয়না খুলতে খুলতে বলল, উফ চারু, আপনারা মেয়েরা এত সাজেন কিভাবে? এত গয়না পরে আছেন কিভাবে? আমি হলে তো এতক্ষণে অজ্ঞান হয়ে যেতাম। তার মধ্যে এত ভারী শাড়ি পরে আছেন। আপনি আর এসব পরবেন না। আমার অতি সাধারণ চারুলতাই পছন্দ। আয়ান চারুর সব গয়না খুলে দিল। তারপর আলমারির কাছে যে বলল, এটার অর্ধেক এখন থেকে আপনার, পুরোটা দিতে পারবো না, কারণ আপনি আমার অর্ধাঙ্গিনী। তাই সব জিনিসে অর্ধেক অর্ধেক বলে দিলাম। এখানে পাতলা কাপড় আছে, পরে আসুন, অজু করে আসবেন, নামাজ পড়ব। চারু আর কিছু বলতে চাইল না আয়ানকে। ছেলেটা বয়সে ছোট হলে কি হবে, এই ছেলে যে বেশ পাজি তা চারু বুঝে গেছে। সকালে হালকা সোনালি আলো চোখে পড়তে চারুর ঘুম ভেঙে গেল। চারু আয়নার দিকে তাকালো। মানুষটা কত আরামে ঘুমাচ্ছে। কাল আয়নের বাম হাতের উপর মাথা রেখে ঘুমিয়েছে সে। যেহেতু ডান হাতে আয়নের ব্যথা, তাই বাম হাতেই ঘুমিয়েছে। কাল রাতের কথা মনে পড়তে চারু হাসলো। নামাজ শেষ করার পর যখন চারু ঘুমাবে, ঠিক তখন আয়ান ঘটালো ঝামেলা। বিছানায় থাকা দুইটা বালিশের মধ্যে একটা ফুলের ফেলে দিল, আর বাকি বালিশটা আয়ন শুয়ে পড়ল। আর চারু আয়নার দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। আয়ন চারুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার কাছে আসুন চারু। চারু আয়নের পাশে বসতেই আয়ন নিজের বাম হাতটা মেলে বলল, এখানে মাথা রেখে শুয়ে পড়ুন। আজ থেকে এটাই আপনার বালিশ, আমি থাকাকালীন। তারপর চারুকে নিয়ে ঘুমিয়ে গেল সে। কিন্তু চারুর ঘুম হয়নি। এত সুখ সে কোথায় রাখবে? আয়নকে সে হারাতে চায় না, আর আয়নকে সে হারাতেও দেব না। চারু নিজের নরম হাতটা আয়নের বুকে রাখলো। তারপর নিজেও ঘুমিয়ে গেল। রাতের কথা ভেবেই চারু মুচকি হাসলো। তারপর বিছানা থেকে উঠে গেল। চারু ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলো আয়ন বসে আছে। চারুকে দেখে মুচকি হেসে সেও ফ্রেশ হতে চলে গেল। চারু বিছানা গুছিয়ে নিল। তারপর নিজের চুল আঁচড়াতে লাগলো চিরুনি দিয়ে। চুলগুলো বেশ বড় হয়, আঁচড়াতে সময় লাগবে তার। হঠাৎ করেই দরজায় হালকা টোকা পড়ল। চারু চিরুনি রেখে দরজার কাছে গেল। দরজা খুলেই চারু তার দেবর দীপকে দেখতে পেল। দীপ মাথা নিচু করে চারুকে সালাম দিল। চারু সালামের জবাব দিল। তারপর দীপ বলল, বাবিমা, যদি কিছু মনে না করেন তবে আমি কি কিছু সময়ের জন্য ঘরে আসবো? হ্যাঁ ভাই, এসো না। দীপ মুচকি হাসলো। তারপর দরজার পাশে রাখা 4টা সাদা গোলাপ গাছের একটা হাতে তুলে নিল। চারু এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করেছে। টবে লাগানো 4টে অনেক ফুল ফুটেছে গাছে। চারুর মনটা হঠাৎ ভালো হয়ে গেল। দীপ গাছগুলো বারান্দায় রাখতে রাখতে বলল, আপনার সাদা গোলাপ পছন্দ, তাই না? আমাকে ভাইয়া বলেছে কয়েক মাস আগে গাছগুলো, তাই কিনে এনেছিলাম আপনার জন্য। বাবার দেওয়া টিফিনের টাকা থেকে এনেছি। এটা আমার তরফ থেকে উপহার। দীপ কথাগুলো বলে নিজের শার্টের কোণে হাতের ধুলো মুছে নিল। আর চারু সে দীপকে দেখছে। কেন যেন দীপকে দেবর মানতে চায় না তার মন। দীপের মাঝে সে তার নিজের ভাইকে দেখতে পায়। ছেলেটা কত সহজে তাকে আপন করে নিয়েছে। দীপ নিজের চশমা ঠিক করে বলল, তাহলে আমি এবার যাই বাবিমা। সে কি, চলে যাবে কেন? একটু বসো না, গল্প করি। দীপ মাথা নেড়ে সম্মতি দিল। তারপর খাটের এক কোণে বসলো। চারু নিজের চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, তা সব সময় চশমা পরে থাকো কেন? কি হয়েছে তোমার চোখে ভাই? আমি আসলে চশমা ছাড়া দেখি না। চশমা ছাড়া সব ঝাপসা দেখি আমি, তাই ডাক্তার চশমা দিয়েছে। দীপ কথাগুলো বলতে বলতে চারুর দিকে তাকালো। দেখলো চারু চুলের গিট ছাড়াতে না পেরে ছিঁড়ে ফেলছে। দীপ চারুর কাছে যেয়ে বলল, আমার হাতে চিরুনিটা দিন ভাবিমা। চারু দীপের হাতে চিরুনিটা দিল। দীপ চারুর পেছনে যেয়ে বলল,
আমার মা একদম আপনার মতো, চুল আঁচড়াতে গেলে ছিঁড়ে ফেলে, তাই রোজ দুবার আমি মায়ের চুল আঁচড়ে দিই। এভাবে নিজের চুল ছিঁড়তে নেই ভাবনা। আমার হলো যত জ্বালা, এখন থেকে আরও একজন বেড়ে গেল। আয়ান ফ্রেশ হয়ে বাইরে এসে দীপকে দেখে হাসলো, তারপর দীপের কাছে এসে বলল, ভালোই হয়েছে তুই আসিস, এখন থেকে মা আর বাবির চুলের দায়িত্ব তোর। দীপ হাসলো, তারপর চিরুনিটা চারুর কাছে দিয়ে বলল, চুল আঁচড়ানো শেষ, এবার আমার যাওয়া উচিত ভাবি মা। দীপ চলে গেল। তারপর আয়ান চারুর কাছে এসে বলল, আমার ভাইটা অনেক ভালো চারু। কিছুদিন আগে যখন আমার জ্বর হয়েছিল তখন সে সারা রাত আমার কাছে থেকেছে, কিন্তু একটাই সমস্যা, আর ও সহজে মানুষকে বিশ্বাস করে, আর বড্ড বোকা আমার ভাইটা। ওকে একটু ভালোবাসলে দেখবে নিজের জীবনটাও দিতে পারবে। দীপ নিজের ঘরে গেল। ভেতরে যেয়ে দেখলো মিহান বসে আছে। মিহানকে সে অনেক ভয় পায়। দীপকে দেখে মিহান তেড়ে এলো, দীপের গলা চেপে ধরে বলল, তুই ওই আয়নের ঘরে কেন গিয়েছিলে? হ্যাঁ, একদম যাবি না ওখানে। আমি কি করেছি ভাই? তোকে বলছি না আয়নের কাছে না যেতে? কেন যাবি তুই? আবার গেলে তোকে মেরে ফেলবো আমি। তুই এমন কেন করছিস ভাই আমার সাথে? তোকে আমার অনেক ভয় লাগে। ওই আয়ান আমাদের ভাই নয়, ও আমাদের শত্রু, বুঝেছিস? আর তুই যদি ওর কাছে যাস তাহলে আমি কি করব তা হয়তো জানিস। মেহনার চোখে শয়তানি আর দীপের চোখে ভয়। সে ভয় কাঁপছে। মিহানকে সে বেশ ভয় পায়, কারণ মিহান যে কি করতে পারে তা সে ভালো করে জানে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। আয়ান চারুর পরীক্ষা কিছুদিন পরেই। আয়ান আর চারু নিজেদের পড়ানে ব্যস্ত। আয়ানের কড়া আদেশ, চারুকে ভালো রেজাল্ট করতে হবে, নইলে চারুকে বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। এ কথা শুনে চারু কিছুদিন আগে সে কি কান্না। সেই দিন চারুকে মানাতে কত কি করতে হয়েছে আয়ানের। চারুকে সোনা জান পাখি কত কিছু বলতে হয়েছে তার শেষ নেই। সিনিয়র বউকে শাসন করতে যে নিজে সোজা হয়ে গেছে। চৌধুরী বাড়িতে চারু আসার পর আনন্দের শেষ নেই। আয়নের বাবাও চারুকে নিজের মেয়ের মতোই আদর করে, আর মমতা বেগম সারাদিন চারুর কি লাগবে তাই নিয়ে ব্যস্ত। চারুর যেন নিজের মা বাবার কথা এখন আর মনেই পড়ে না। এরকম শ্বশুর শাশুড়ি থাকলে যে কোনো মেয়ে সুখী হয়। বিকেল 5টা বাজে। চারু পড়া শেষ করে রান্নাঘরে চলে গেল। 1 কাপ চা এখন তার খুব দরকার। আয়ান বাড়িতে নেই, তার নাকি কাজ আছে, তাই বাইরে গেছে। চারু 1 কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়ালো। চায়ের কাপে চুমুক দিতে দিতে চারুর নিচের দিকে তাকালো। চারু দেখতে পেল দীপের হাতে একটা মোটা দড়ি আর কাঠের একটা বড় টুকরা। চারু ওই দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর দেখলো দীপ একটা বড় বাবলা গাছের কাছে গেল। তারপর কাঠের টুকরোটা নিচে রেখে দড়িটা নিয়ে উপরে উঠে গেল। চারু দীপকে উপরে উঠতে দেখে দৌড়ে গেল। বাবলা গাছে অনেক বাবলা হয়েছে, ফলগুলো পেকে অনেকটা লাল বর্ণ ধারণ করেছে। চারুদের কলেজের পাশেও একটা বাবলা গাছ আছে। চারু ওই গাছ থেকে অনেক বাবলা খেয়েছে। পাকা বাবলা খেতে বেশ মিষ্টি, উপরের ছোলা হালকা টান দিলে উঠে যায়। তারপর ভেতরে থেকে সাদা খইয়ের মতো ফল। ভেতরটা খইয়ের মতো সাদা, তাই অনেকে খাইয়া বাবলা বলে। পাকা বাবলার বিচি অনেক কালো হয়। এই বিচি দিয়ে ছোট বাচ্চারা মালা গাঁথে। এই বিচি কয়েক বছরেও নষ্ট হয় না। যেহেতু চারু বাড়ির বউ, তাই সে গাছে ওঠে না, কিন্তু যেই দেখলো দীপ গাছে উঠেছে তখন সে দৌড়ে গেল। চারু গাছের নিচে দাঁড়াতে দীপ তার দিকে তাকালো, তারপর মুচকি হাসলো সে। চারুর সাথে বেশ ভাব জমে গেছে তার। চারু দীপকে বলল, গাছে কেন উঠছো ভাই? যদি পড়ে যাও? গাছে ওঠা আমার পক্ষে কোনো ব্যাপার না ভাই মা, এর থেকেও বড় বড় গাছে আমি উঠতে পারি। এই অসময়ে গাছে কেন উঠলে? আপনার জন্য দোলনা বানাতে। মাঝে মাঝে এখানে এসে বসবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভাই, আমাকে কয়েকটা বাবলা দাও না। আপনি বাবলা খাবেন ভাবিমা? বেশি খেলে কিন্তু পেট ব্যথা করবে, তাই আপনি বেশি পাবেন না। দীপ 4-5টা বাবলা চারুর জন্য ছিঁড়ে নিল, তারপর নিচে এসে চারুর হাতে দিল। চারু বাবলা খাচ্ছে আর দীপের দোলনা বানানো দেখছে। বয়সে ছোট হলেও কেমন বাদের মতো কাজ করছে। দীপ দোলনা বানানো শেষ করে বলল, ভাবিমা এবার আপনি দোলনায় বসুন, আমি হালকা করে ধাক্কা দিচ্ছি। চারু দৌড়ে দোলনায় বসে পড়ল, আর দীপ মুচকি হাসছে। তার মনে চলেছে অন্য কিছু। চারু বসতেই দীপ দোলনাটা অনেক পেছনে নিয়ে গেল, তারপর জোরে ধাক্কা দিল। দীপ জোরে জোরে দোলনা ধাক্কা দিচ্ছে, আর চারু ভয় চিৎকার করছে। চারুর চিৎকার শুনে ওর শাশুড়ি দৌড়ে এলো। আয়না বাড়ি
আয়ানও বাড়িতে চলে এসেছে আর চারু জোরে জোরে চিৎকার করছে নামার জন্য। চারুর শাশুড়ি একটা লাঠি নিয়ে দ্বীপের দিকে আসছে। আয়ান দৌড়ে এসে দোলনাটা ধরলো। চারু ভয়ে আয়ানকে জড়িয়ে ধরছে আর আয়ানের মা দীপকে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিল, কিন্তু দীপ শেষ হয়ে পাত্তা দিল না। সে মাটিতে বসে হাহা করে হাসছে। দীপ হাসতে হাসতে বলল, এখন কেমন লাগছে? হ্যাঁ, আমাকে এভাবে দোলনায় বসিয়ে যখন ধাক্কা দিতি তখন আমিও ভয় চিৎকার করতাম। তোকে তো কিছু বলতে পারবো না ভাই, তাই ভাবিমাকে দিয়ে আজ শোধ নিলাম। দীপ হাসতে হাসতে লুটিপুটি খাচ্ছে। আয়ান দীপের দিকে বাঁকে এসে বলল, আজকাল অনেক পাজি হয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। আয়ান কথাগুলো বলে দীপকে কাতুকুতু দিতে লাগলো আর দীপ সে তো হাসতে হাসতে শেষ। চারু বেশ ভয় পেয়েছে। দীপকে যতটা ভালো ভেবেছিল সে আসলে অতটাও ভালো না, বড্ড বাজি সে, একদম আয়ানের মতো। দুই ভাই তার জীবনটা শেষ করে দিল একেবারে। 6 দিন পার হয়ে গেছে। আজকাল দীপ আর চারুর কাছে আসে না খুব। ছেলেটা কেমন যেন ভয়ে ভয়ে থাকে। চারু দীপের চোখে ভয় দেখতে পায়। চারুর কেন যেন মনে হয় দীপ কিছু বলতে চায়। চারুর কেন যেন মনে হয় দীপ ভালো নেই। আর মিয়ানকে তার বড্ড অদ্ভুত লাগে। ছেলেটা সবার থেকে আলাদা, কারোর সাথে কথাই বলে না। আয়নকে যে মিয়ান দেখতে পারে না তা বেশ বুঝতে পারে চারু। দুপুরের পর চারু নিজের ঘরে বসেছিল। আয়ান কিছু বই কিনতে দোকানে গেছে। তখন চারুর ঘরে প্রবেশ করলো দীপ। ছেলেটার চোখের নিচে কালি পড়েছে, আজকাল যেন ঘুমায় না সে। দীপ মুচকি হেসে চারুর হাত থেকে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লাগলো। চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ভাবিমা, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতি মুহূর্ত যুদ্ধ করতে হয়। আপনাকে আমি কখনোই ভাবির চোখে দেখব না। আপনি আমার কাছে মায়ের মতো। একটা কথা মনে রাখবেন সবসময়, এই জীবন থাকতে আপনার কেউ কিছু করতে পারবে না। আপনাকে কিছু করার আগে আমাকে খুন করতে হবে। সাবধানে থাকবেন সবসময়। ভালো মুখোশের আড়ালে শত্রুর অভাব থাকে না। মাঝে মাঝে নিজের বাবাও শত্রু হয়ে যায়, মাঝে মাঝে নিজের ভাইও শত্রু হয়ে যায় ভাবিমা। চারুর চুল বেনি করে দিল দীপ। তারপর চিরুনিটা পাশে রেখে ঘর থেকে বেরিয়ে যাবে। তখন চারু বলল, তোমার কি হয়েছে ভাই? আজকাল খুব একটা কথা বলো না আমার সাথে। দীপ ছলছল চোখে চারুর দিকে তাকিয়ে বলল, আমার কিছু হয়নি ভাবিমা, আমি একদম ঠিক আছি। দীপ চলে গেল ঘর থেকে। দীপের জল ভরা চোখ দুটো যেন অনেক কথা বলল চারুকে, কিন্তু তা পড়তে যেন পারল না সে। রাত 1টা বাজে। সবাই যে যার ঘরে ঘুমিয়ে আসে, কিন্তু একটা ছেলে হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে আসে। তার চোখ দুটো লাল, শরীর বেয়ে ঘাম ঝরছে। নিজের চুল হাত দিয়ে চেপে ধরেছে সে কিছু একটা চাইছে আর আকুতি মিনতি করছে, কিন্তু তার বাবা আর ভাই তাকে দিচ্ছে না। একটু পর ছেলেটার সামনে তার বাবা বসলো। হাতে থাকা প্যাকেটটা থেকে একটু সাদা পাউডার মেঝেতে রাখতেই ছেলেটা পাগলা কুকুরের মতো সেখানে ঝাঁপিয়ে পড়লো। সাদা পাউডারের মতো গুঁড়োগুলো নাক দিয়ে শুকতে লাগলো। কিছুটা আবার মুখের মধ্যে দিল, কিন্তু এতেও তার নেশা কমলো না। নিজের বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এভাবে রোজ কষ্ট দিও না বাবা, আমি আর পারছি না। তুমি ওটা কেন আমাকে প্রথমে দিলে? এখন আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার মাথা কাজ করে না। দাও না বাবা, প্লিজ আমাকে। ও বাবা, দাও না আমাকে, আমি আর পারছি না। ছোট বাচ্চা ছেলেটা বাবার পা ধরে কাঁদতে লাগলো। সে জানে তার কান্না কেউ শুনবে না। পাশে তার মায়ের ঘর, তবু সে শুনবে না চিৎকার, কারণ তার মা যে গভীর ঘুমে তলিয়ে আসে। তার বাবা যে রোজ রাতে মাকে অজ্ঞান করে তারপর তাকে এভাবে অত্যাচার করে। আর ভাইয়ের ঘর বেশ দূরে, সেও যে শুনবে না তার কান্না। দীপ বাবার পা ধরে কেঁদে যাচ্ছে, কিন্তু তার পাষাণ বাবার মন গলাতে পারল না। দীপের চুল ধরে সে দাঁড় করলো, তারপর বলল, কেন রে, খুব কষ্ট হচ্ছে এখন তোর? আমি এমন হাল করব যা ভাবতেও পারবি না। আগে তোকে শেষ করব, তারপর আয়ানকে দেখব। আর শোন, আজ 3 মাস ধরে প্রতি রাত যেই সাদা গুঁড়োটা তুই খাস, এটার নাম হেরোইন। এটা তুই কোনোদিন ছাড়তে পারবি না। তুই এখন একটা নেশাখোর হয়ে গেছিস। আমার ছেলে হয়ে ওই আয়ানের পক্ষে থাকিস। তুই শুধু দেখ আমি কি করি। আর তুই যদি কিছু বলিস কাউকে, তাহলে তোর মাকে আর ভাইকে একদম শেষ করে দেব। দীপ বাবার পা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো, তারপর বলল, বাবা, আমাকে তুমি মেরে ফেলো, কিন্তু মায়ের কিছু করো না। তুমি যা বলবে আমি তাই খাবো। ছোট দীপের কথাগুলো শুনে ওর বাবা আর মিয়ান হাসলো। দীপের হাতে ওর বাবা হেরোইনের প্যাকেটটা দিতেই সে খাবড়ে নিল, তারপর মেঝেতে রেখে তা খেতে লাগলো। হাতে নিয়ে শুকতে লাগলো।
কয়েক মাস ধরে এভাবেই চলছে সব। ছোট দ্বীপ ভয় কিছু বলতে পারছে না কাউকে। সে জানে না কেন তার বাবা আর ভাই তাকে ভয় দেখায়, কেন তারা আয়নকে দেখতে পারে না। সে শুধু জানে বাবা খুব খারাপ, বাবা ভালো মানুষের আড়ালে একজন শয়তান। বাবার এই জন্যে এখন সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। এটা ছাড়া এখন সে আর থাকতেই পারবে না। তবুও দিন শেষে ভালো থাকার অভিনয় করতে হয় তাকে। সে এখন নিরুপায়। আজকাল এটার হিরোইন এর প্রতি তার নেশা বাড়ছে। সে শেষ হয়ে যাচ্ছে। তবুও সে ভালো থাকার চেষ্টা করবে নিজের মা আর ভাইয়ের জন্য। এটুকু তার করতেই হবে। সকালে সবাই নাস্তা করতে টেবিলে বসে আছে, কিন্তু দীপ আসেনি। তাই মমতা বেগম ছেলেকে ডাকতে গেছেন। ছেলেটা আজকাল অনেক ঘুমায়। আগে রোজ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু বিগত কয়েক মাস যাবৎ নামাজ পড়ে না। দীপ নিজের ঘরে ঘুমিয়েছিল। মমতা বেগম ছেলের মাথায় হাত তুলে দিলেন। ছেলেটা কেমন যেন হয়ে গেছে, মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। মমতা বেগম ছেলেকে পরম আদরে ডাক দিলেন, আমার বাবা দীপ সোনা, আমার মানিক উঠে পড়ো। এত বেলা করে ঘুমোতে হয় না বাবা। মায়ের ডাকে কিছুটা চোখ মুড়ে তাকালো সে। তার চোখে যে বড্ড ঘুম, কিন্তু সে কাউকে বলতে পারছে না সমস্যার কথা। দীপ মায়ের দিকে তাকে মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না। মমতা বেগম ছেলেকে বলল, মুখ ধুয়ে খেতে আয়, সবাই বসে আছে, যা তাড়াতাড়ি। দীপ মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। তারপর কোনো রকম উঠে ওয়াশরুমে চলে গেল। খাবার টেবিলে সবাই খাচ্ছে, দীপও খাচ্ছে মাথা নিচু করে। হঠাৎ করে দীপের বাবা ওর মাথায় হাত বুলে দিয়ে বলল, মমতা, আমি ভাবছি দীপকে হোস্টেলে দিয়ে দিব। আজকাল বেশ পড়ায় ফাঁকি দিচ্ছে তোমার ছেলে, তাই আমি ওকে হোস্টেলে দিব ভাবছি। আমি তো তাই দেখছি, তোমার যা ভালো মনে হয় তাই করো। আয়ান খাবার খেতে খেতে বলল, বাবা, দীপকে হোস্টেলে দিও না। একা একা থাকবে কিভাবে ও? আর কিছুদিন পর আমার পরীক্ষা শেষ হবে, তখন না হয় আমি নিজেই ওকে পড়াবো। দীপের বাবা মিস্টার চৌধুরী ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, আমার দীপ এতটাও ছোট নয় আয়ান, ও ঠিক থাকতে পারবে সেখানে। সে তো ভালো ছেলে, তাই না দীপ? কথাটা বলে ছেলের দিকে তাকিয়ে পাকা আসলেন তিনি। এদিকে দীপের শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে। সে জানে তার সাথে কি হতে চলেছে। তার বাবা তাকে ছাড়বে না। সে তার বাবার কথা শুনেনি। এবার তাকে চরম যন্ত্রণার শিকার হতে হবে। দীপ কোনো কথা বলল না। দরকার হলে নিজের জীবন দিয়ে দেবে, তবুও সে বাবার কথা মতো কোনো ক্ষতি করবে না কারো। কোনো রকম খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল সে। স্কুলের জন্য রওনা দিতে হবে তার। দুপুরের পর জানালার কাছে বসে আছে চারু। তার মনটা ভালো নেই। আয়ান চারুর মন খারাপ দেখে বলল, এভাবেই বসে আছো কেন? দীপ চলে গেলে বড্ড একা একা লাগবে আমার। ছেলেটাকে যেতে না দিলে হয় না। আয়ান চারুকে এক হাতে জড়িয়ে ধরে বলল, একদম মন খারাপ করবেন না। হয়তো বাবা ওর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কাল বিকেলে ওকে নিয়ে যাবে। আপনি মন খারাপ করবেন না চারুলতা। এবার পড়তে বসুন আপনি। 5 দিন পর পরীক্ষা শুরু, তাই পড়তে বসুন। আয়ান চারুর কপালে একটা চুমু দিয়ে উঠে গেল। বিকেল 4টা বাজে। চারু তার শাশুড়ির সাথে নাস্তা বানাচ্ছে। দীপ পেছন থেকে এসে মমতা বেগমকে জড়িয়ে ধরল। মমতা বেগম মুচকে এসে বলল, আমার ছেলেটা হয়তো এইভাবে জড়িয়ে ধরলো কেন? দীপ মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, পানি খেতে এসেছিলাম মা, অনেকদিন তোমার কাছে আসা হয় না, বলা তো চায় না কখন কি হয়ে যায়। দীপ পানির জগ নিয়ে চলে গেল। মমতা বেগম ছেলের দিকে তাকিয়ে রইল। আজকাল অদ্ভুত আচরণ করে সে। বিকেলের নাস্তা খেতে দীপ আসেনি। মেয়ের সবসময় নিশ্চুপ থাকে। নিজের মায়ের সাথেও কথা বলে না সে। চারুর ঘরে মন টিকল না, তাই সে বাইরে পা বাড়ালো। বাগানের চারপাশে ঘুরতে ঘুরতে দেখলো দীপ একটা গাছের গোড়াতে বসে আছে। চারু আস্তে আস্তে দীপের পেছনে গিয়ে দাঁড়ালো। চারুকে অবাক করে দিয়ে দীপ বলল, পেছনে কেন দাঁড়িয়ে আছো ভাবিমা? পাশে এসে বসো, একটু কথা বলি তোমার সাথে। চারু দীপের পাশে বসে পড়ল। দীপ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে তুমি করে বলতে আমার ভালো লাগে ভাবিমা, মনে কিছু করো না, তোমাকে বড্ড আপন লাগে, তাই তুমি করে বলছি। চারু মুচকি হেসে বলল, তুমি যেইভাবে ডেকে খুশি ভাই, আমি কিছু মনে করিনি। একটা কথা বলবে ভাই? ভাবিমা বলে ফেলো, আমি চেষ্টা করব উত্তর দিতে। তুমি কি করে বুঝলে আমি তোমার পেছনে আছি? আপন মানুষের উপস্থিতি যে বুঝতে পারে না, সে আবার কেমন মানুষ বলতে পারো? আর সেখানে আপনি তো মা সমতুল্য। আপনাকে ডায়না এরকম প্রশ্ন করতো আগে, আমি কিভাবে তার উপস্থিতি বুঝতে পারি জানতে চাইতো। অনেক চালাক মেয়েটা। ডায়না কে ভাই? কিছুটা অবাক হয়ে দীপকে প্রশ্ন করলো চারু।
দীপ কিছুটা হেসে বলল, আমরা একই ক্লাসে পড়ি, এক কথায় খুব ভালো বন্ধু ছিলাম আমরা, কিন্তু এখন আর কথা বলি না। কেন কথা বলো না? সে কি কিছু বলেছে ভাই? সে কিছু বলেনি আমাকে। সময় বদলে গেছে ভাবিমা। এখন আমার জীবনটা আর আগের মতো নেই যে ওর সাথে কথা বলবো। একটা খারাপ মানুষের সাথে ওর কথা বলা মানায় না। তোমায় একটা কথা বলবো ভাবিমা? বলো। যদি কখনো খবর আসে আমি মরে গেছি, কিংবা খবর আসে আমি নেশা করি, তখন কি তোমার খারাপ লাগবে? আমার জন্য কাঁদবে তুমি? নাকি আমাকে সবার মতো ভুল বুঝবে? নাকি নেশাখোর বলে ঘৃণা করবে? দীপ, মা ডাকছে, ভেতরে চল। হঠাৎ করে গম্ভীর একটা কণ্ঠে দীপ পেছনে তাকালো। মিহান দাঁড়িয়ে আছে। আজ তার রক্ষা নেই বাবার হাত থেকে। মেয়ের চোখ আর চেহারা থেকে ভয়ে দীপের গলা শুকিয়ে গেল। তার হাতটা অনবরত কাঁপতে লাগলো। তার সব কথা মিহান শুনেছে, এটা নিশ্চিত। 2 মাস পার হয়ে গেছে। আয়ান আর চারুর পরীক্ষাও শেষ। দীপকে হোস্টেলে রেখে আসা হয়েছে 2 মাস আগে। তারপর আর সে আসেনি। আয়ান যেতে চেয়েছিল দীপকে দেখতে, কিন্তু ওর বাবা যেতে দেয়নি। রাত ঘড়ির কাঁটায় 9টা বাজে। চারু জানালাতে বাইরে তাকিয়ে আছে। আয়ান কিছুক্ষণ আগে বাইরে থেকে এসেছে। আয়ান বিদেশে যাবে লেখাপড়া করতে, আর চারু মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষা দেবে। আয়ান ঘরে এসে দেখলো চারু বাইরে তাকিয়ে আছে। আয়ান চারুর পাশে যেয়ে দাঁড়ালো। চারুর কোনো দিকে মন নেই, সে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত। তার পাশে যে আয়ান দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই। আয়ান শান্ত গলায় বলল, চারুলতা, আপনার কি মন খারাপ? চারু আয়নার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। আয়ান দেখলো চারুর চোখে পানি। আয়ান চারুর দুগালে হাত রেখে বলল, কি হয়েছে চারু? আপনার চোখে পানি কেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি কেউ খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? চারুর যেন এতটুকু ভরসা খুব দরকার ছিল। চারু আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর হু হু করে খেতে দিল। আয়ন অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে চারু? বলুন না প্লিজ। আপনি দয়া করে কাঁদবেন না। আপনি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। বলুন না কি হয়েছে। চারু কাঁদতে কাঁদতে বলল, আমি এতটাই খারাপ আয়ান? দাদু আমার সাথে একবারও দেখা করতে আসেনি। আমি কি সত্যি অনেক বড় পাপ করে ফেলেছি? দাদি একা আসে কেন? দাদু কেন আসে না? আমার বড্ড কষ্ট হয় আয়ান। আয়ান চারুর মাথায় চুমু দিল, তারপর বলল, ও তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি সব ঠিক করে দেব। আমার চারু আমাকে বিশ্বাস করে তো? চারু আয়নার দিকে তাকিয়ে হ্যাঁ বোঝালো। আয়ান চারুর চোখের পানি মুছে দিল, তারপর হুট করে চারুকে কোলে নিয়ে নিল। চারু ভেবাচেকা খেয়ে গেল। হঠাৎ কোলে নেয়া, তারপর বলল, আমাকে কোলে কেন নিলেন আয়ান? আয়ান চারুর কোথায় পাত্তা দিল না। সে চারুকে নিয়ে হাঁটতে লাগলো, আর চারু আয়ানকে বারবার নামাতে বলতে লাগলো। আয়ান চারুর কোথায় পাত্তাই দিল না, সে হেঁটেই চলল। আয়ান চারুকে বাড়ির বাইরে নিয়ে এলো। আয়ানদের বাড়ির পাশে একটা বড় দিঘি, দিঘির পাশে ঘাট বাঁধা। আয়ান চারুকে ঘাটের সিঁড়িতে বসিয়ে দিল, আর চারু সে আয়ানকে দেখছে, আয়ানও চারুকে দেখছে। দক্ষিণা হাওয়ায় চারুর খোলা চুল উড়ে যাচ্ছে। রূপলি চাঁদের আলোয় চারুকে বড্ড সুন্দর লাগছে। আয়ান চারুর কাছ থেকে সরে গেল না, বরং চারুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। চারু একটা হাত আয়ানের নিজের মাথায় রাখলো, তারপর বলল, মাথায় হাত বুলিয়ে দিন চারু। চারু আয়ানের মাথায় হাত বুলোতে লাগলো। কোথায় একটু প্রেম ভালোবাসার কথা বলবে তা না, এই ছেলেকে দেখো চোখ বন্ধ করেই শুয়ে আছে। চারু মনে মনে কথাগুলো বলল। তখন আয়ান বলল, প্রেম ভালোবাসার কথা এখনই বলতে চাই না চারু, সময় হোক বলবো। আয়নের দিকে চোখ বড় বড় করে চারু তাকিয়ে রইল। অপরদিকে ফ্লোরে পড়ে আছে দ্বীপ। তার আশেপাশে কিছু লোক আছে। দ্বীপের হাতটা বাঁধা, সামনে তার বাবা বসে আছে, তার হাতে একটা সিরিজ। দ্বীপের বাবা একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি রে, হেরোইন খেয়ে তোর এই অবস্থা? আর এই সিরিজ যদি তোর দেহে দেয় তাহলে কি হবে? দ্বীপ কাঁদতে কাঁদতে বলল, আমার শরীরে এটা দিও না, আমার খুব কষ্ট হয় বাবা। তোমার 2টা পায়ে পড়ি, আমাকে এখান থেকে নিয়ে যাও, এখানে আমি থাকবো না। তোকে ছেড়ে দিলে আমার ড্রাগসের ব্যবসা কে সামলাবে? তোকে কি এমনি এমনি আমি নেশা দেই? হ্যাঁ, তুই এই নেশার জন্য পাগলা কুত্তা হয়ে যাবি, চাইলেই ছাড়তে পারবি না। আর তুই এখন কোথায় জানিস? তুই এখন বেশ্যাদের কুঠিরে। বেশ্যা কি জানিস? যার টাকার বিনিময়ে অনেক লোকের সাথে থাকে, মেয়ে তুলে আনা হয় এখানে। আমার লোকেরা সহজ সরল মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে এখানে নিয়ে আসে,
আর ওরা সারা জীবন জন্য এখানে রয়ে যায়। নারী পাচার করি আমি, ড্রাগসের ব্যবসা করি আমি। কতটুকু জানিস আমার ব্যাপারে? নিজের স্বার্থে শুধু তোকে নেশা দেওয়া নয়, আরো অনেক কিছু করতে পারি আমি। নিজের স্বার্থে মা বাবাকে খুন করেছি, এমনকি নিজের আপন ছোট ভাইকেও। তাহলে তোকে নেশা করাটা আমার হাতে কেন কাঁপবে বল? আমার ড্রাগস তুই সামলাবি, আর এই পতিতাপল্লী সামলাবে মাহিন। আমার শুধু টাকা চাই, টাকা। খুব দরদ না আয়ানের প্রতি? ওর বাপকে যেভাবে মেরেছি তোকেও ওইভাবে মারবো আমি। আমার কথা না শুনলে তুইও মরবি। দীপের শরীরে সিরিজ দিয়ে অন্য নেশা দেওয়া হয় এখন। দীপ চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার শোনার কেউ নেই এখানে। আজ 2 মাস এই বদ্ধ ঘরে বন্দী সে। তার দিন শুরু হয় নতুন নতুন নেশা দিয়ে এখন, আর রাত শেষ হয় নেশা দিয়ে। প্রতিদিন নিজের বাবাকে সে আবিষ্কার করে নতুন করে। তার কি দোষ সে জানে না, শুধু এতটুকু জানে সে কোনো খারাপ কাজ করবে না। দীপ নিজের চোখ বন্ধ করলো। ফ্লোরে পড়ে রইল সে। আর সকালে নিজের হাত নিজে কেটেছে হিরোইনের জন্য। নেশা যখন বেড়ে যায় তখন দীপ নিজের মাঝে থাকে না, একটা পাগলে পরিণত হয়। আগের থেকে এখন অনেক কালো হয়ে গেছে সে। পাতলা লাল টকটকে ঠোঁটগুলো বর্ণহীন হয়ে গেছে। শরীরে খামচির দাগ, নিজের শরীর খামচে রাখেনি সে। মাথার ঘন কালো চুলগুলো এখন এলোমেলো। নেশার জন্য মাথার অর্ধেক চুল টেনে ছিঁড়ে ফেলেছে। রোজ ঘুম থেকে উঠে তার একটাই কাজ, খাওয়া আর নেশা করা। গাঁজা এখন তার অন্যতম সঙ্গী। রোজ একটু একটু করে তাকে নেশা দেওয়া হয়, কেননা তার সহ্য ক্ষমতা কম। আজ একদিন দীপ ঘুমিয়ে আসে। নেশার রেশ কাটেনি তার, কিন্তু কেউ একজন তাকে ডেকে চলেছে। দীপ চেয়েও চোখ খুলতে পারছে না, মাথাটা কেমন যেন করছে তার। অনেক কষ্টে চোখ মুড়ে তাকালো দীপ। সব কিছুই তার কাছে ঝাপসা লাগছে। তার বাবার ম্যানেজার দাঁড়িয়ে আসছে সামনে। দীপকে অনেক কষ্টে 2জন লোক প্রেস করে দিল। তার বাবার ম্যানেজার দীপকে খাইয়ে দিল। দীপ ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আব্বুকে আসতে বলুন, তার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আসতে বলুন। ম্যানেজার নিজের ফোন বের করে দীপের বাবাকে কল করলেন। আয়ান বসে আছে তুরাগ নদীর পাশে। 1984 সালের দিকে এই নদী অনেক বড় ছিল। আয়ানের বাসা থেকে নদী বেশ কাছে। সে তার অতি কাছের 4 বন্ধুর সাথে বসে আছে। 4 বন্ধুর মধ্যে ওসমান তার অনেক কাছের। আয়ান ওসমানকে অন্ধের মতো বিশ্বাস করে। ওসমান তার ছোটবেলার বন্ধু। ওসমানও আয়ানকে অনেক ভালোবাসে। ওসমান আর্মিতে জয়েন করবে। আজ 5 বন্ধু সারাদিন একসাথে কাটাবে, কারণ আয়ানকে ওর বাবা বিদেশে পাঠাবে লেখাপড়া করতে। অপরদিকে দীপ তার বাবার সামনে বসে আছে মাথার নিচু করে। কারো মুখে কথা নেই। নীরবতা ভেঙে দীপ বলল, বাবা, আমি তোমার সব শর্তে রাজি। তুমি এটাই চাইছো যেন আমি তোমার মাদকের ব্যবসা এখন থেকে যোগ দিই। ঠিক আছে, তাই হবে। আমি আমার বন্ধুদের মধ্যে মাদক ছড়িয়ে দেব। মাদক ছড়াতে যা যা করা লাগে করব, কিন্তু 2টা শর্তে। কি শর্ত বলো? তুমি মা, ভাইয়া আর ভাবিমার কোনো ক্ষতি করবে না। আর মাদক ছাড়া এখন আমি থাকতেও পারবো না, তাই আমাকে মাদক দেবে যখন আমার চাই। যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। দীপের মাথায় ওর বাবা চুমু দিয়ে বললেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, শুধু শুধু এতদিন কষ্ট করলেই। তোর শর্তে আমি রাজি। তোর যত ইচ্ছে মাদক নে, আমার কোনো সমস্যা নেই। তোর শুধু একটাই কাজ, সাবধানে এই মাদক ছড়ানো। পারবি না এতটুকু করতে? দীপ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এই হ্যাঁ শব্দটাই হয়তো তার জীবনে কাল হয়ে আসবে। এই হ্যাঁ শব্দের জন্য হয়তো একদিন প্রিয়জনদের হারাবে সে, যা এখন কল্পনা করতে পারছে না সে। দীপের বাবা দীপকে বাড়ি নিয়ে যাবে, এখানে আর রাখবে না। তাই দীপের সব জিনিস গুছিয়ে নিল। বিকেল 4টা বাজে। আয়ান নিজের ঘরে ঘুমিয়ে আসে। কিছুক্ষণ আগে বাসায় এসেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। তার শরীর নাকি ব্যথা করছে। চারু আয়ানের পাশে বসে হালকা ধাক্কা দিয়ে বলল, শুনছেন? তাড়াতাড়ি উঠে পড়ুন, খেয়ে নিন আপনি, নইলে কিন্তু শরীর খারাপ করবে। আয়ান চোখ না খুলেই বলল, আজকাল বউ আমার একটু বেশি খেয়াল রাখছে। এত খেয়াল রাখলে বিদেশ তো যেতে পারবো না। ঢং দেখলে মরে যাই বাপু। আপনার মতলব আমি বুঝি না ভেবেছেন? বিদেশে গিয়ে ম্যাম পটাবেন, এর জন্যই তো এত লাফালাফি করছেন যাওয়ার জন্য। আয়ান হাসলো চারুর কথায়, তারপর বলল, বুঝে যখন গেছো তাহলে আর লুকিয়ে লাভ কি? বিদেশি ম্যামগুলো না সেই দেখতে, একদম রক্ত জবার মতো। দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আমার একটা সুন্দরী ঘরে যদি থাকতো তাহলে আর কি লাগে। আহ, কি শান্তি। চারু ঝাঁঝালো গলায় বলল,
খেয়ে নিন তাড়াতাড়ি। আর ম্যাম, বিয়ে করার কথা ভুলে যান। ওই সাদা ভূত বিয়ে করলে একটা চুলও রাখবো না আপনার মাথায়। চারু কথাগুলো বলেই চলে যেতে নিল, কিন্তু যেতে পারল না। আয়ান চারু হাত ধরে বলল, রাগ করে না সুন্দরী গো। চারুর রাগ কিছুটা কমে গেল। লোকটা বেশ ভালো, মেয়ে পটাতে পারে, কিন্তু তার সহজ সরল মুখটা দেখে কেউ বুঝবেই না। চারু আর আয়নের কথার মাঝে মমতা বেগম এলেন। তারপর বললেন, চারুমা, দীপ এসেছে, তোমার বাবাই দীপকে নিয়ে এসেছে। চারু আয়নের হাত ছেড়ে দৌড়ে বাইরে গেল দীপকে দেখার জন্য। তার মনটা এমনিতেই ব্যাকুল হয়ে আসে, তাই আর অপেক্ষা করলো না। চারু সিঁড়ি বেয়ে নিচে এলো, কিন্তু একে তার সামনে এটা কে দাঁড়িয়ে আছে। চারুর চোখে পানি চলে এসেছে। এটা সে কাকে দেখছে? চারু দীপের পুরো মুখে হাত বুলালো। তার চেহারায় সেই সরল সরল ভাবটা হারিয়ে গেছে। চোখ চোখ ঘোলাটা হয়ে গেছে। মাথার চুল নেই, মাথার সব চুল ছিঁড়ে ফেলা হয়েছে, একদম শুকিয়ে গেছে। কিন্তু শরীরের আঘাতগুলো কাপড়ের নিচে চাপা পড়ে গেল, যা চারু কিংবা অন্য কেউ দেখতে পায়নি। চারু দীপকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দীপও তার ভাবিকে ধরে কাঁদতে লাগলো। 3 মাস পার হয়ে গেছে। কাল আয়নের বিদেশ চলে যাওয়ার তারিখ। চারুর মেডিকেল পরীক্ষা শেষ, বেশ ভালো পরীক্ষা দিয়েছে সে। বোর্ডের রেজাল্টও বেশ ভালো হয়েছে তার, কিন্তু আয়নের অতটা ভালো হয়নি। সব আগের মতো স্বাভাবিকভাবে চলছে। চারুর দাদুও চারুকে মেনে নিয়েছে, যদিও আয়ানই তাদের মিলিয়ে দিয়েছে। 3 মাসে বেশ কয়েকবার চারু তার বাবার বাড়িতে গেছে। চারু বিছানায় শুয়ে ফুঁপিয়ে কাঁদছে। আজ 1 সপ্তাহ ধরে সে কেঁদে চলেছে। আয়ান এত প্রেমের কথা বলেছে, তাও বেচারির মন গলেনি। তার ধারণা আয়ান বিদেশে যেয়ে বদলে যাবে। আয়ান ঘরে এসে দেখলো তার বউটা বিছানায় শুয়ে কাঁদছে। আয়ান চারুর পাশে শুয়ে পড়ল। তারপর পেছন থেকে জড়িয়ে ধরল চারুকে। চারু কোনো কিছুই বলল না আয়ানকে, নিজের মতো করে কেঁদেই গেল। আয়ান চারুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে চারু, কাঁদছেন কেন? আপনি এভাবে কাঁদলে আমার ভালো লাগে না। এই ছোট্ট কথাটা আর কতভাবে বুঝাবো বলুন তো? আমি পড়ালেখা শেষ করেই চলে আসব। আপনিও মন দিয়ে পড়ালেখা করুন। আপনাকে সংসারের জালে বেঁধে রাখতে আমি চাই না চারু। আমি চাই আপনার একটা পরিচয় হোক, যেটা আমি এখানে থাকলে হবে না। আমি ফিরে আসবো চারু, তারপর আমাদের সংসার হবে। আমি আসার পর 1 সেকেন্ডের জন্য কোথাও যেতে পারবেন না, তাই আমি যাওয়ার পর জীবনটা উপভোগ করুন। আর আপনি যদি এভাবে কাঁদেন তাহলে আমি যাব না। আপনাকে আর পড়তেও দিব না বলে দিলাম। চারু আয়নের দিকে ফিরল। আয়নের দিকে তাকে এভাবেই জোরেই কেঁদে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, ওই দেশে গিয়ে আপনি আমায় ভুলে যাবেন আয়ান? বিদেশি ম্যাম দেখে আমায় ভুলে যাবেন? আমি আর পড়ব না, তাও আপনি যাবেন না? আপনাকে ছাড়া থাকতে আমার বড্ড কষ্ট হবে আয়ান। আপনি আমায় ছেড়ে যাবেন না দয়া করে। আপনি কি ভয় পাচ্ছেন চারু? ভয় পাবেন না আপনি। এই দুনিয়ায় আমি যতদিন আছি ঠিক ততদিন কোনো ভয় পাবেন না। জীবন থাকতে আপনাকে ছাড়বো না আমি। আপনাকে ছাড়লে আমি নিজেই মরে যাব চারু। আয়ান চারুকে নিজের বুকে চেপে ধরল। চারুর কান্নার বেগ কমে গেল। ভেজা চোখে সে আয়নের দিকে তাকিয়ে বলল, আপনি কি মেয়েদের পিছনে ঘুরবেন নাকি? আপনাকেই তো মেয়েরা পাত্তা দেবে না, এখনও দাঁড়ি হয়নি। সে নাকি আবার বিয়ে করেছে। আমি চারু, আপনাকে বিয়ে না করলে কেউ বিয়েই করতো না আপনাকে। আমার মতো সহজ সরল মেয়েকে বিয়ে করতে পেরেছেন। বিদেশে গিয়ে মেয়েদের পেছনে ঘুরলে গণধোলাই খাবেন আপনি। শকুনের ধোঁয়ায় গরু মরে না বউ। চারু আয়নের দিকে তাকিয়ে বলল, কি? আমি শকুন? চারুর অভিমানী কান্না এবার রাগে পরিণত হলো। সে আয়নের উপর উঠে বসলো। তারপর আয়নের চুল ধরে টানতে লাগলো। আয়ন হাসতে হাসতে বলল, ওরে পেতনি ধরেছে আমায়, কেউ বাঁচাও আমাকে। আমার বুকের উপর একটা হাতি সাইজের পেতনি উঠেছে, মরে গেলাম মা গো, বাবা গো। আয়ন বিদেশ চলে গেছে গতকাল। চারুর চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। এই নাকি সে চারুকে ভালোবাসে। 5 বছর পর নাকি দেখা হবে। কিভাবে থাকবে সে এতদিন ওই শ্যামপুরুষকে না দেখে? চারু মনে মনে প্রতিজ্ঞা করলো সেও কথা বলবে না আর শ্যামপুরুষের সাথে। 3 মাস পার হয়ে গেছে। চারু ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে সে এখন থাকে। তার শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে দেখতে আসে। দীপ আর মিহানও ভালো আছে। দীপের সাথে খুব একটা দেখা হয় না। দিনকাল ভালোই যাচ্ছে চারুর। সময় নিজের মতো পেরিয়ে যাচ্ছে।
দেখতে দেখতে 4.5 বছর পার হয়ে গেছে। 4.5 বছরে অনেক কিছু বদলে গেছে। আর চারু একজন ডাক্তার, দীপ আর মিহান ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আয়নের লেখাপড়া শেষ, সামনে তার রেজাল্ট বের হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষ করেছে সে। এখন শ্বশুর বাড়িতে আছে চারু। আজ সকালেই চারুর কাছে আয়নের চিঠি এসেছে। চিঠিটা পড়া হয়নি এখনও। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঘরের দক্ষিণের জানালাটা খোলা। বাড়ি থেকে হালকা হাওয়ার চারুর কালো চুল উড়ে যাচ্ছে। পরনে গোলাপি রঙের সুতি শাড়ি। চারু ড্রয়ারের ভেতর থেকে চিঠিটা বের করলো, তারপর পড়তে শুরু করলো। প্রিয় চারু, পত্রের শুরুতেই আমার সালাম নেবেন। আপনি কেমন আছেন চারুলতা? আমি জানি আপনি ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নেই। আমার দিন কাটতে চায় না চারু। আচ্ছা চারু, আপনাকে কি আমি সত্যি ভালোবাসি? সেটা আমি আজও জানি না, কিন্তু আপনি বলতেই আমি পাগল। আপনাকে বড্ড ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আচ্ছা, আপনি কি এখনও সেই আগের মতোই সহজ সরল চারু আছেন, নাকি বদলে গেছেন? আপনি কি আমার দিকে এখনও আর চোখে তাকাবেন? আপনি কি এখনও আড়াল থেকে আমার দিকে মুচকি হাসবেন? অনেকে বলে ভালোবাসা নাকি রং বদলায়, সময় নাকি ভালোবাসার রং বদলে দেয়, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসার রং এত তীব্র কেন হচ্ছে বলুন তো? আপনাকে নিয়ে আমার কল্পনার শেষ নেই চারু। কোনো এক শ্রাবণে আপনি আর আমি পাশাপাশি হাঁটবো চারু। আপনার ওই নরম গাল বেয়ে গড়িয়ে পড়া পানি চুষে নেব ঠোঁট দিয়ে। আপনার দিকে তাকিয়ে শত শত রাত পার করে দেব। আজকালকার দিনগুলো যেতে চায় না, রাতে ঘুম হয় না, মনটা বদ্ধ উটাল পাতাল করে আমার। আপনি এখন কেমন দেখতে হয়েছেন? আপনাকে না দেখতে পাওয়ার জন্য কবে যেন মরেই যায় চারু। নিজের যত্ন নেবেন ডাক্তার রানী। আপনার হাতের সেবা নিয়েই এই অসুস্থ পাগলটাকে কিন্তু ঠিক করতে হবে। খুব তাড়াতাড়ি আসছি আপনার কাছে। ইতি আপনার শ্যাম পুরুষ। চারু চিঠিটা বন্ধ করলো, তারপর বারান্দায় চলে গেল। তারপর একা একা বলল, এখন খুব ভালোবাসা দেখানো হচ্ছে। বিয়ের আগেও তো তার কত ভালোবাসা, আর বিয়ের পর ফিরেও তাকায়নি, বিদেশ চলে গেছে একা ফেলে। এখন আবার ভালোবাসা দেখাচ্ছে। কথা নেই তার সাথে, আমার মনে কষ্ট হয় না? 15 দিন পার হয়ে গেছে। চারু আজ হাসপাতালে রোগী দেখতে যায়নি, কারণ আজ শ্যাম পুরুষ আসবে। বাড়ির কাজ সব শেষ, বাড়িঘর পরিষ্কার করিয়েছে লোকতে। আয়নের পছন্দের সব খাবার চারু নিজের হাতে রান্না করেছে। এখন সে ঘরে বসে আছে। চারুর শ্বশুর আর দীপ গেছে আয়নকে নিয়ে আসতে। চারুর মনটা বড্ড উতল পাতাল করছে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। হাত পা কেমন যেন কাঁপছে তার। চারু যায়নি এয়ারপোর্টে। কেন যাবে সে? তার কোনো কথা নেই ওই নিষ্ঠুর শ্যামপুরুষের সাথে। সে তার চারুকে একা ফেলে চলে গেছে। ওই খারাপ লোকটা জানে না তার চারু থাকতে পারে না তাকে ছাড়া। চলে যাবে চারু তার বাবার বাড়ি, থাকবে না এই খারাপ লোকের সাথে। চারুর চিন্তার মাঝে গাড়ির শব্দ এলো নিচ থেকে। চারু শব্দ পেতে দৌড়ে জানালার কাছে চলে গেল। তবে কি শ্যামপুরুষ এসেছে এত অপেক্ষার অবসান ঘটিয়ে? এতক্ষণ একা একা রাগ প্রকাশ করা মেয়েটা তার প্রিয় মানুষটার জন্য দৌড়ে চলে গেল জানালার কাছে। চারু নিচে গেল না, জানালার পর্দা হালকা সরিয়ে নিচে তাকালো। গাড়ির ভেতর থেকে এক এক করে তার শ্বশুর আর দীপ নেমে এলো, কিন্তু ওই মানুষটা কোথায়? চারুর মনটা অশান্ত হয়ে উঠছে। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। শ্যাম পুরুষের অপেক্ষায় যে বড্ড যন্ত্রণা দেয় তাকে। চারুর অপেক্ষার অবসান ঘটিয়ে সাদা কোট পরা একটা পুরুষ বেরিয়ে এলো। চারু তার মুখটা দেখতে পেল না, তবে লোকটা অতিরিক্ত সুন্দর, যা তার শারীরিক গঠনে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদা কোট পরা লোকটা যখন মাথা তুলে উপরে তাকালো, চারু সাথে সাথে জানালার পর্দা লাগিয়ে দিল। একটু পরেই চারুর ডাক পড়লো। চারুর শাশুড়ি তাকে ডাকছে। চারু দেরি করলো না, নিজের ভেতরে অনেকটা সাহস নিয়ে বাড়ি ছুটে গেল। চারু সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। চারু কোনো দিকে তাকালো না, তার সেই সাহস নেই একদম। চারুর শাশুড়ি বলল, কি রে, দূরে কেন দাঁড়িয়ে আছিস শারুমা? এই দীপ, ভাইয়ের ব্যাগগুলো ঘরে নিয়ে যা। আয়ন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি। চারুমা, আয়নের জন্য 1 কাপ কফি বানাতো। আয়ন দীপের সাথে ঘরে চলে গেল। চারুর সাথে একটা কথা বলেনি সে। চারু আয়নের জন্য কফি বানিয়ে নিয়ে যাচ্ছে। আয়নের নাকি মাথা ব্যথা করছে, তাই কফি বানিয়ে নিয়ে যাচ্ছে। চারু ঘরে এসে দেখলো আয়ন নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, হয়তো ফ্রেশ হতে গেছে আয়ন। চারু ব্যাগগুলো একপাশে রাখলো, তারপর বিছানায় বসে রইল। ওয়াশরুমের দরজা খুলে আয়ন বেরিয়ে এলো। চারু মাথা তুলে তার দিকে তাকালো। চারুর মাথা ঘুরছে। এটা কাকে দেখছিস সে জানে না। এটা একদমই আয়ন হতে পারে না।
তার শ্যাম্পুর সাথে সুন্দর হলো কিভাবে? তার নজর লেগে যাবে তো। চারুর চিন্তার মাঝে আয়ান বিছানায় শুয়ে পড়ল। চারু আয়ানকে শুয়ে পড়তে দেখে বলল, আপনার জন্য কফি এনেছিলাম, খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। আয়নের তরফ থেকে কোনো আওয়াজ এলো না। চারু কিছুটা সাহস নিয়ে আয়নের গায়ে হালকা ধাক্কা দিল, তারপর বলল, শুনছেন, আপনি কফিটা খেয়ে নিন না। আয়ান চারুর হাত নিজের শরীরের হতে ঝাড়া মেরে ফেলে দিল, তারপর চিৎকার করে বলল, একদম ভালোবাসা দেখাতে আসবি না তুই। খুব ভালোবাসা দেখানো হচ্ছে, তখন থেকে কফি কফি করে যাচ্ছিস কেন? আয়ান কফির মগটা মেঝেতে ফেলে দিল, তারপর চারুর হাত শক্ত করে চেপে ধরে বলল, একটু শান্তি দে আমাকে। এত কেন জ্বালাস তুই? এখন ঘর থেকে বেরিয়ে যাবি। একদম আমাকে জ্বালাবি না। যদি জ্বালাস তো মেরে ফেলবো বলে দিলাম। আমার সামনে আসবি না তুই। যা, বের হয় এখন তাড়াতাড়ি। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আয়ান চারুর হাত ধরে ঝাড়া মেরে ছেড়ে দিল। অন্যদিকে চারু হেসকে তুলে কাঁদছে। আয়ান ফিরেও তাকালো না একবার। আয়ান চারুকে ছেড়ে দিতেই সে দৌড়ে ঘর থেকে চলে গেল। চারু ছাদে বসে কাঁদতে লাগলো। তার শ্যামপুরুষ বদলে গেছে। এখন আর সে তার চারুকে ভালোবাসে না, সে ওই দেশে যে বদলে গেছে। এর জন্যই তো চারু তার শ্যামপুরুষকে যেতে দিতে চায়নি। ভালো যখন বাসে না তখন চিঠিতে এত ভালোবাসা দেখালো কেন? চারু ছাদের এক কোনায় বসে খুব কাঁদতে লাগলো। রাত 11টা বাজে। চারু ঘরে যায়নি এখনও। মমতা বেগম বারবার খেতে বলেছে, কিন্তু সে খায়নি। খাবার টেবিলের কাছেও আসেনি। কাউকে কিছু বলেনি চারু। আয়নের কাছে সে যায়নি। মমতা বেগমের সাথে টুকটাক কাজ করেছে। রাত হয়ে গেছে। চারু ধীর পায়ে ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের লাইট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, হয়তো আয়ন ঘুমিয়ে গেছে। আগে চারু না খেলে আয়ন নিজের হাতে খাইয়ে দিত। চারুকে কত ভালোবাসতো সে। চারুর মাথায় হাত বুলিয়ে দিত ঘুম না আসলে। কানের কাছে গুনগুন করে কত ভালোবাসার কথা বলতো। কিন্তু সময়ের ব্যবধানে সে মানুষটাই বদলে গেছে। চারু আজ সারাদিন যে খায়নি সে কোষটা এই পাশার লোকটা নেয়নি। চারু কোথায় আসে সেই খবরটাও নেয়নি। হয়তো বিদেশে যে নিজের যোগ্য কাউকে পেয়েছে আয়ন। কথাটা ভাবতেই চারুর বড্ড কান্না পেল। চোখ থেকে আবারও অশ্রু কান্না গড়িয়ে পড়ল। চারু ঘরে যে দেখলো আয়ন ঘুমিয়ে গেছে। চাঁদের আলোয় আয়নের ঘুমন্ত মুখটা বেশ সুন্দর লাগছে তার কাছে। চারু আয়নের পাশ থেকে একটা বালিশ আস্তে করে তুলে নিল, তারপর ফ্লোরে বালিশটা রেখে শুয়ে পড়ল। মানুষটা যখন তাকে ভালোবাসে না তখন সে কেন থাকবে তার পাশে? চারু কাঁদতে লাগলো আবারও। তার চোখের পানি বালিশে গড়িয়ে পড়ছে। শ্যামপুরুষ তার দিকে একবারও তাকায়নি। সে যে লোকটার জন্য জলপাই রঙের কাতান শাড়ি পরেছিল, লোকটার জন্য যে চারু সেজেছিল, কিন্তু লোকটা তাকায়নি তার দিকে। লোকটা একবার কথা বলেনি তার সাথে। এখন আর হয়তো ভালোবাসে না। চারুর কান্নাটা নিঃশব্দে হলেও চোখের পানিটা মিথ্যে নয়। কান্নার জন্য শরীরটা ক্ষণে ক্ষণে কাঁপছে তার। ঘড়ির কাঁটায় 11:30 বাজে। চারু বালিশে মুখ গুজে কাঁদছে। সে তো এই আয়নকে চায়নি তার জীবনে, তাহলে কেন এমন হলো? চারু কান্নার মাঝে একটা শীতল হাতের ছোঁয়া পেল তার পেটে। একদম গরম নিঃশ্বাস তার গালে আসছে পড়ছে। কেউ একজন তাকে খুব শক্ত করে নিজের সাথে চেপে ধরেছে। কেউ একজন তার নরম গালে নিজের নাক মুখ চেপে ধরেছে, যার ফলে চারুর গালের পানি ওই মানুষটার মুখেও লেগে যাচ্ছে। চারু জানে এই লোকটাকে। চারু লোকটাকে নিজের থেকে ছাড়াতে চাইল, কিন্তু ছাড়াতে পারছে না। চারু লোকটার হাতে ইচ্ছে মতো আঘাত করতে লাগলো, তারপর বলল, ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসবার চেষ্টা করবেন না। আমি কালকেই বাবার বাড়িতে চলে যাব, থাকবো না আর এখানে। আয়ান একটা কথা বলল না। চারুকে অনেক কষ্টে নিজের দিকে ঘোরালো, তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরলো। এবার চারু খুব জোরে কেঁদে দিল আয়নের বুকে। চারু বারবার হেঁচকে তুলতে তুলতে কাঁদছে। শরীরটা বারবার কেঁপে উঠছে চারুর। চারু আয়নের বুকে বারবার আঘাত করেই গেল। আয়ান চারুকে ছাড়লো না কোনো মতেই। আয়ান চারুর মাথায় হাত বলতে বলতে বলল, চারু, আর কাঁদবেন না দয়া করে। আজ সারাদিন কাঁদলেন, সারাদিন কিছু খাননি আপনি। আর কত কাঁদবেন চারু? বেশি কাঁদলে আপনার চোখের পানিতেই সাগর হয়ে যাবে। আমি আর কখনো বকা দিব না আপনাকে। আমাকে মাফ করে দিন চারু। আমাকে যত খুশি মারুন আপনি, তবুও আর কাঁদবেন না। আমি তখন ইচ্ছে করে খারাপ ব্যবহার করিনি, সত্যি বলছি। আপনি জানেন আপনাকে দেখার জন্য আমার বুকের ব্যথাটা কেমন করছিল। আমি ভেবেছিলাম আপনি এয়ারপোর্টে যাবেন, কিন্তু আপনি যাননি। আমি কতটা কষ্ট পেয়েছি সেই খবর কি আপনি রাখেন চারু? ভাবলাম বাড়িতে এসেই আমি আমার পরী বউটার মুখ দেখব, কিন্তু কি হলো বলুন তো? বাড়িতে এসেও আপনাকে দেখতে পেলাম না, কিন্তু আপনি ঠিকই জানালার আড়াল থেকে আমায় দেখে নিলেন।
তারপর নিচে যেও একবার তাকালেন না। এত লজ্জা কেন পেতে হবে আমার সামনে চারু? ভালোবাসার মানুষের সামনে এত লজ্জাটা পেতে নেই। আপনি জানেন আমার তখন কতটা খারাপ লেগেছে? আপনার কি মনে হয় আমি আপনাকে দেখিনি? আমার বউটা আগের থেকেও যে বড্ড সুন্দরী হয়ে গেছে সেই খবর কি আপনি জানেন? আমার বউটা যে আগের থেকে গোলুমুলু হয়ে গেছে, আমার বউটার গালগুলো যে এখন লাল বর্ণ ধারণ করেছে সেই কথা কি আপনি জানেন? আপনি কি জানেন আপনার এই দীর্ঘ চুলের প্রেমে আমি আবারও পড়েছি? চারু, আজ আপনাকে শাড়িতে বড্ড সুন্দর লেগেছে। আমার ইচ্ছে করেছিল আপনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরতে, কিন্তু আপনি তো আমার পাত্তাই দিলেন না। আপনি বড্ড খারাপ চারু। আমাকে একদম বোঝেন না আপনি। যদি গড়ে এসে একবার বাতিটা চালাতেন তাহলে এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদতেন না। চারুর কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন হেসে তুলছে। চারু আয়নের কথা শুনছে। হ্যাঁ, চারুর চোখের পানি মুছে দিয়ে বলল, আজ আমাদের বিবাহের 6 বছর শেষ হলো, আর রাত 12টা 1 মিনিটে আমাদের 7ম বিবাহ বার্ষিক। বউ, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখন খারাপ ব্যবহার করেছি যেন তুমি গড়ে না আসো। আজ সারাদিন আমি আর দীপ গড় সাজিয়েছি তোমার সারপ্রাইজ দিতে। আয়ান চারুকে ছাড়লো। তারপর চারুকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। তারপর লাইট অন করে দিল। লাইট অন করতেই চারু অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল। কত সুন্দর করে ঘর সাজানো। এসব কি সত্যি সত্যি আয়ান তার জন্যই করেছে? আয়ান চারুর চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, আমার সত্যি ভুল হয়ে গেছে চারু, আর কখনো এমন হবে না। চারু আয়নের দিকে আর চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। চারু এখন আবার কেঁদে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আপনি একদম আমাকে ছোবেন না। আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন? আপনি 5.5 বছর আগে আমায় ছেড়ে চলে গেছেন, আর এখন এসে ঢং করছেন। কাল সকালেই চলে যাব। চারু কথাটা বলেই চলে যেতে নিল, কিন্তু যেতে পারল না। তার আগেই আয়ান চারুকে ধরে ফেলল। কোথায় যাবে বউ? যেতে দেবো বলে তো আর আসিনি আমি। এত রাগ করতে নেই বউচান, রাগ কমাও এখন। আমি কিন্তু এখন আর আগের আয়ান নেই, অনেক বদলে গেছি আমি। আমাকে দেখেই হয়তো বুঝতে পেরেছ কত সুন্দর হয়ে গেছে আমি, দেখেছো? আমি জানি আমার চেহারা দেখেই তুমি হিংসে করছো। এই দেখো কত সুন্দর দাড়ি হয়েছে। এখন আর দাড়ি নিয়ে কিছু বলতে পারবে না। সবই কিন্তু ওই বিদেশি রক্তজবার মতো দেখতে মেমদের কাজ। আয়ান চারুকে রাগাতে কথাগুলো বলল। চারু অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে বলল, মানে বিদেশি ভ্যামরা কি করেছে? চারু আয়নের দিকে রাগি চোখে তাকালো। তারপর বলল, বিদেশি মেমদের চুমু খেলেই তো দাড়ি হয়েছে, বউ তো আর দেয় নাই তাই। কি ওই দেশে গিয়ে এই কাজ করছেন? আজ আপনার একদিন কি আমার একদিন? চারু আয়নের ছোট ছোট দাড়ি ছিঁড়তে না পেরে সেখানে একের পর এক খামচিতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বারান্দায় শীতল পাটির উপর চারু আর আয়ান বসে আছে। আয়ান চারুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। দুজনের মুখে কোনো কথা নেই, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে আয়ান চারুকে খাইয়ে দিয়েছে নিজের হাতে। চারুর ডান হাতটা আয়ানের পুরো মুখে বিচরণ করেছে। কতদিন এই মুখটাকে সে দেখেনি। চারু আয়নের কপালে চুমু দিল। আয়ন উঠে বসলো। তারপর চারুর পুরো মুখ নিজের ওষ্ঠ ছোঁয়ালো। চারুর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এত সুন্দর হওয়ার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করেছে আপনার জন্য ডাক্তার রানী। আমার জীবনের কালবৈশাখী জ্বরের মতো আসার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনাকে আমার সাথে বিদ্যা হতে হবে। বুড়ো বয়সে আমার হাতের মুঠো শক্ত করে নিজের হাত রাখতে হবে। অমৃত আমার সাথে থাকতে হবে। এমন ছোট ছোট স্পর্শে কিছু ভালোবাসার প্রকাশ হোক। অভিমানী যখন প্রিয়সী কাতর, তখন শ্যামপুরুষের আগমন হোক। 1000 বছর বেঁচে থাকুক শ্যামপুরুষ তার প্রিয়সী নামক সত্তার জন্য। 8 বছর পার হয়ে গেছে। চারু আর আয়ানের একটা ছেলে হয়েছে, তার নাম আবেশ। আবেশের বয়স 7 বছর। চারু আবারও প্রেগনেন্ট। চারুর 8 মাস চলছে। দীপ বিয়ে করেছে, তার 1.5 বছর আগে ছেলে হয়েছে। দীপের ছেলের নাম মিহান রেখেছে, ভালোবেসে নাম ডেকেছে দিহান। দীপের আর নিজের নামের সাথে মিলিয়ে
নাম রেখেছে সে। মিহান বিয়ে করেনি, কিন্তু সে কেন বিয়ে করেনি এটা কেউ জানে না। অপরদিকে আয়নের বন্ধু জামিলও বিয়ে করেছে। তার মেয়ের বয়স এই 4 বছর। আবেশের সাথে তার বেশ ভাব। আয়ান আর জামিল ঠিক করেছে ওদের বিয়ে দেবে। চারুর দাদা দাদি মারা গেছে 3 বছর আগে। চারুর দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রীর মৃত্যু সহ্য করতে পারেনি চারুর দাদা। স্ত্রী মারা যাওয়ার 1 মাস পরে উনিও মারা যায়। আয়ানের মায়ের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। উনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন। উল্টোপাল্টা কথা বলে আজকাল, একা একা কথা বলে মাঝে মাঝে। ওনাকে ডাক্তারের কাছেও নেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার কোনো কারণ খুঁজে পায়নি। আয়ান তার বাবার জুয়েলারি ব্যবসা সামলাচ্ছে, যাতে বেশ লাভ হচ্ছে তার। অপরদিকে চারুও ডাক্তারের পেশে বেশ এগিয়ে গেছে। চারদিকে তার সুনাম বেশ ছড়িয়ে গেছে। অন্যদিকে ঢাকাতে মাদকের প্রবণতা বেশ বেড়ে গেছে। কোথা থেকে এত মাদক আসছে তা কেউ জানে না। ছোট বড় অনেক ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। শহর থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। মেয়েদের আর খুঁজে পাওয়া যায় না। পুলিশের কাছে যেও লাভ হয় না। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গেছে। আজ চারুর সকালেই প্রসব বেদনা শুরু হয়। আয়ন দেরি না করে চারুকে হাসপাতালে নিয়ে যায়। প্রথম ছেলে আবেশ হওয়ার সময় চারুর অবস্থা ভালো ছিল না। চারুর প্রচুর রক্তক্ষরণ হয়। ডাক্তার যখন বলেছিল চারুর অবস্থা ভালো না, আয়ন পাগলের মতো হয়ে গিয়েছিল। আয়নের সে কি কান্না ওই দিন। দ্বিতীয় বাচ্চাটা আয়ন নিতে চায়নি, চারু জোর করে নিয়েছে। এর জন্য আয়ান কম রাগ করেনি তার সাথে। আজকেও আয়ানের ভয়ে পুরো শরীর কাঁপছে। চারুর কিছু হলে সে বাঁচবে না কোনো মতেই। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হয়ে আসলো। তারপর হাসি মুখে বলল, মেয়ে হয়েছে আপনার মিস্টার চৌধুরী। আয়ান নিজে চোখ মুছে বলল, আমার স্ত্রী কেমন আছে ডাক্তার? ম্যাডাম একদম ভালো আছেন, আপনারা একটু পরে দেখা করতে পারেন। ডাক্তার চলে গেল। 1 ঘন্টা পর আয়ান গেল চারুর কাছে। চোখ বন্ধ করে সে শুয়ে আছে। আয়ান চারুর কপালে চুমু দিল, যার কারণে চারুর ঘুম ভেঙে গেল। চারু আয়ানকে দেখে মুচকে হাসলো। চারু কিছু বলবে তার আগেই চারুর কপালে সাথে সাথে নিজের কপাল ঠেকে আয়ান বলল, আপনাকে অনেক ধন্যবাদ চারু, আমার জীবনে আপনিময় হয়ে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এই জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমার আমিতে বসবাস করার জন্য। আপনাকে ধন্যবাদ আমার পূর্ণ করার জন্য। আজ 6 দিন চারুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুরো বাড়িতে খুশির রোল পড়েছে। আজ 6 দিন চারুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুরো বাড়িতে খুশির রোল পড়েছে। আয়ান মেয়ের নাম রেখেছে প্রীতিলতা। মেয়ে গোল গোল চোখে আয়নের দিকে তাকিয়ে থাকে। আয়ন মেয়েকে কোলে নিয়ে হাজার কথা বলে। ছোট মেয়েটা বাবার কথায় কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। কথা বলবে কিভাবে, সে তো এখনো অনেক ছোট। তবে নিজের ছোট হাত দিয়ে বাবার গাল ছুঁয়ে দেয় সে। বাবার আদুরে কথায় ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। প্রীতির কাছে কাউকে আসতে দেয় না আবেশ। চারু বলেছে প্রীতির কাঁচা নাড়ে হাত না দিতে। বোন নাড়ে ব্যথা পেলে মরে যাবে, তাই আবেশ কাউকে আসতে দেয় না। যদি বোন মরে যায়। সময় পেরিয়ে যাচ্ছে। ছোট ছোট প্রীতিলতার এখন 3 বছর। বেশ পাকা কথা বলে সে। বাবার একমাত্র রাজকন্যা সে। বাবাকে ছাড়া তার দিন কাটতেই চায় না। আর আয়ানও মেয়ে বলতেই পাগল। মেয়ে একদিকে আর দুনিয়া অন্যদিকে। কিছুদিন আগে দুষ্টুমি করার জন্য চারু প্রীতিকে বকেছিল। তার জন্য আয়ান চারুকে বকা দিয়েছে। তার মেয়েকে কিছু বলা যাবে না, তার সব কিছুতেই তো এই মেয়ে। এর জন্য আবেশ প্রীতিকে একদম দেখতে পারে না। তার ধারণা মতে বাবা তাকে একদম ভালোবাসে না। এর জন্য প্রায় সময় এসে মায়ের কাছে বিচার দেয়। দেখতে দেখতে 4 বছর পার হয়ে গেছে। প্রীতির এখন 7 বছর। স্কুলে পড়ে এখন সে। অন্যদিকে আয়ানের বন্ধু জামিলের মেয়ের সাথে আবেশের বিয়ে ঠিক হয়েছে। তারা এই বন্ধুত্ব কখনো শেষ করতে চায় না। কিন্তু যখনই জামিলের মেয়ে প্রীতিদের বাড়িতে আসে, তখনই প্রীতি তাকে দুষ্ট ছেলের বউ বলে হাসে। এর জন্য আবেশ প্রীতির কানও মলে দিয়েছে বেশ কয়েকবার। ছোট প্রীতিলতা সবার নয়নের মণি। অন্যদিকে চারুর আবারও বাচ্চা হবে, তার 4 মাস চলছে। কয়েকদিন পরের কথা, হঠাৎ একদিন জামিল তার ছোট ভাইকে নিয়ে প্রীতিদের বাসায় আসে। জামিলের ভাইয়ের 1 ছেলে আর 1 মেয়ে। ছেলের নাম নির্ঝর আর মেয়ের নাম মিলা। 11 বছরের নির্ঝরও বাবার সাথে প্রীতিদের বাসায় এসেছে। প্রীতিদের বাড়িটা নির্ঝর ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নির্ঝর নিচে পড়ে গেল। বেশ ব্যথা পায় সে পড়ে যে। রেগে পেছনে তাকাতে দেখতে পায় একটা
মিনিস্কার্ট পরা মেয়েকে। বেশ ঢং করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে তার বোন মিলা দাঁড়ানো। মিলার চোখে পানি। নির্ঝর রেগে গিয়ে মিনিস্কার্ট পরা মেয়েটাকে বলল, এই মেয়ে, আমি ধাক্কা দিলি কেন? এই একদম তুই বলবে না, আমার বাবা জানলে একদম মেরে দেব। একে তো ধাক্কা মেরেছিস, আবার আমাকেই ভয় দেখাস। সরি বল তাড়াতাড়ি। এই প্রীতিলতা কাউকে সরি বলে না, তোমার মতো একটা পচা লোককে তো আরই বলবো না। ও, তাহলে তুমি সেই পাজি প্রীতিলতা যার কথা আপু আমায় বলেছিল? এই মিলা, তোর পেছনে কেন দৌড়াচ্ছিলি? ভাইয়া, এই মেয়েতে আমার চকলেট কেলে নিয়েতে। যা বাবা, এতদিন জানতাম এই মেয়ে একটা বদের হাড্ডি, এখন তো দেখছি চুন্নি। এই পচা লোক, একদম বাজে কথা বলবে না। সেটা বললে তো হবে না মামুনি, আজ তোমার একদিন কি আমাদের একদিন। এই মিলা, মালটাকে ধর, আজ একে একটা শিক্ষা দিয়েই ছাড়ব। মিলা আর নির্ঝর মিলে ছোট প্রীতিলতাকে চেপে ধরলো। তারপর ও সারা শরীরে কাতকুতু দিতে লাগলো। প্রীতিলতা হাসতে হাসতে লুটিয়ে পড়ছে আর ছোটার জন্য মোড়াতে লাগলো। পেরিয়ে গেছে 7 মাস। তারপর আবারও ছেলে হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে আদিত্য। অপরদিকে নির্ঝর আর প্রীতিরও বেশ বন্ধুত্ব হয়েছে। সবাই ঠিক করেছে বড় হলে প্রীতি আর নির্ঝরের বিয়ে দেবে। একজন আরেকজনের সাথে ওরা বড্ড খুশি থাকে। নির্ঝর এখন প্রীতিকে বেশ আদর করে। প্রীতি বিয়ে কি খুব একটা বোঝে না, কিন্তু নির্ঝর বেশ ভালোই বোঝে। নির্ঝর, আবেশ আর প্রীতি একই স্কুলে পড়ে এখন। নির্ঝর বেশ আগলিয়ে রাখে ছোট প্রীতিকে। চারু বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করেছে মিহান, দীপ আর ওর শ্বশুরের মধ্যে কিছু একটা নিয়ে বেশ কথা কাটাকাটি হয়, কিন্তু কি ব্যাপারে তারা কথা বলে তা চারু জানে না। কাউকে দেখলেই তাদের কথা বলা বন্ধ হয়ে যায়। চারু খুব একটা পাত্তা দেয় না, হয়তো ব্যবসায়ী কোনো ব্যাপার, তাই কিছুই মনে করে না। দিনগুলো বেশ ভালোই কাটছিল সবার, কিন্তু সুখ বেশি দিন কারো কপালে টিকে না। চৌধুরী বাড়ির সুখও টিকল না। মিয়ানের মৃত্যুর সংবাদ সবার জীবনে লণ্ডভণ্ড করে দিল। 1 সপ্তাহ আগে মিহান আর দীপ চট্টগ্রাম যায় একটা ডিল ফাইনাল করতে, কিন্তু মিহানকে হঠাৎ করে তার বাবা ঢাকা আসতে বলে টেলিফোনে। মিহান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ি ফেরার পথে একটা ট্রাক মিয়ানের গাড়িতে ধাক্কা মারে সজোরে, যার ফলে রাস্তার মধ্যেই মিয়ান মারা যায়। তার শরীরের এক পাশ থেতলে যায় খারাপভাবে। মিয়ানের লাশ বাড়িতে আসার পর কান্নার রোল পড়ে যায়। মিয়ানের বাবা ছেলের লাশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মিয়ান মারা যাওয়ার 2 দিন পার হয়ে গেছে। মমতা বেগম হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি, তাই মমতা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়। ছেলের জন্য এখন সে একটা পাগল। মিয়ান মারা যাওয়ার পর মমতা বেগম চিৎকার করে কাঁদছেন লাশ ধরে। ছেলের থেতলে যাওয়া মুখটা ধরে হাওয়া করে কেঁদেছেন। অন্যদিকে মিয়ানের বাবা ছেলের মৃত্যুর পর কেমন যেন জড় পদার্থে পরিণত হলো। সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে চারুর শ্বশুর। তার চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, আমায় ক্ষমা করে দিও বাবা। আমি তোমায় জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু বাবা হতে পারিনি। তোমায় জোর করে পাপের জগতে এনেছিলাম। তুমি ঠিকই বলেছিলে টাকায় সুখ হয় না। তুমি ঠিকই বলেছিলে আপনজনের মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি তো তখন তোমার কথায় আনন্দ পেতাম বাবা। তাহলে আজ কেন তোমার চলে যাওয়া মেনে নিতে পারছি না? তোমার থেতলে যাওয়া মুখটা ধরে কেন কাঁদতে পারিনি আমি? কিভাবে ছুঁয়ে দিতাম তোমার শেষবারের মতো? আমার এই হাত যে তোমায় ছোঁয়ার ক্ষমতা রাখে না বাপ। সেই ছোটবেলায় যদি ফেরত যেতে পারতাম, তাহলে জীবনটা আবারও নতুন করে শুরু করতাম। আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো, বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাই আমার কথাই শুনল না। আমি আজ নিজের কাছে হেরে গেলাম বাবা। তোমার মৃত্যুর কাহিনী অজানা থাক বাবা। পারলে এই পাপী বাপটাকে মাফ করে দিও। পেরিয়ে গেছে আরও 5 মাস। মমতা বেগম এখন মেন্টাল হাসপাতালে ভর্তি। আয়নের বাবা অনেক অসুস্থ। 4 মাস আগে স্ট্রোক করেছিলেন। বাড়িতে কারোর মাঝে এখন হাসি খুশি নেই। সবার মাঝে পরিবর্তন এলেও দীপ বেশ ভালো আছে। পরিবারে এত সমস্যা, তাতে তার যেন কিছু যায় আসে না। সে নিজের মতো বেশ ভালো আছে। ছেলে আর বউকে নিয়ে ডায়নাকে যেন আগের থেকে বেশি ভালোবাসে দীপ। ছেলে দিহান তার নয়নের মণি।
অন্যদিকে কিছুদিন যাবৎ চারু একটা হাসপাতালে প্রধান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে আয়নের ব্যবসার দিন দিন উন্নতি হচ্ছে। আর নিজের সম্পত্তি 3 ছেলে মেয়ের নামে লিখে দেওয়ার ব্যবস্থা করেছেন, কারণ দীপের সাথে আজকাল তার সম্পর্ক ভালো যাচ্ছে না। দীপ কেমন যেন বদলে গেছে। কিছুদিন পরের কথা, হঠাৎ করে একদিন চারুর বাসায় আসতে দেরি হয়ে যায়। বাড়িতে এসে চারু অবাক হয়ে যায়, কারণ পুরো বাড়ি অন্ধকার। চারু অনেক ভয় পেয়ে যায়। চারু সিঁড়ি বেয়ে কোনো রকমে উপরে উঠে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। চারু আস্তে আস্তে উপরে সিঁড়ি বেয়ে উঠে পড়ল, কিন্তু উপরে উঠে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। আয়নার তার বেডরুম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। বিছানার দিকে তাকাতে দেখলো একটা প্যাকেট রাখা। চারু প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের নিচে একটা চিরকুটে লেখা, আমার সুন্দরী বউটা যেন তাড়াতাড়ি রেডি হয়, এই গরমে ফ্যান ছাড়া লুকিয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে আমাদের। চারু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। চারু ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আয়ন দাঁড়িয়ে আছে। আয়ন চারুর দিকে তাকিয়ে রইল। চারুর পরনে তার বিয়ের সেই লাল টুকটুকে শাড়িটা। আয়নের কাছে চারুকে সেই নতুন বইয়ের মতো লাগছে। আয়ন চারুকে আয়নের সামনে বসিয়ে দিল। তারপর চিরুনি দিয়ে চুল আশ্রে একটা হাত খোপা করে দিল। তারপর নিজের পাঞ্জাবি পকেট থেকে একটা বেলে ফুলের গাছটা বের করে খোপায় লাগিয়ে দিল। চারু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। চারু আয়নের দিকে তাকিয়ে বলল, তা মহাশয়, আজ হঠাৎ এত প্রেম কেন দেখানো হচ্ছে শুনি? আপনি আজকেও ভুলে গেছেন চারু, কিন্তু আমি বলিনি। আপনি হয়তো ভুলে গেছেন আজকের দিনে আপনি আমার বউ হয়ে বাড়িতে পা রেখেছিলেন। চারু করুণ চোখে আয়নের দিকে তাকালো। চারু এই বছরও ভুলে গেছে, কিন্তু আয়ন প্রতি বছর চারুকে সারপ্রাইজ দেয়। আয়ন চারুর হাতে কাচের রেশমি চুড়ি পরে দিল। তারপর বলল, এবার তাহলে দরজাটা খুলি চারু, কি বলেন? চারু খেয়াল করলো দরজা লাগানো। এতক্ষণ খেয়ালে করেনি সে। আয়ন দরজা খুলে দেখলো তার 8 বছরের মেয়ে প্রীতিলতা আর ছেলে দাঁড়িয়ে আছে। পেছনে ডায়না ছোট ছেলে আদিত্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে দেহান দাঁত বের করে দাঁড়িয়ে আছে। সবাই মিলে আয়ন আর চারুর 23তম বিবাহ বার্ষিকী পালন করছে। আজ কতদিন ছেলে মেয়েগুলো মজা করেনি, কিন্তু আজ তারা বেশ মজা করেছে। রাত 2টা বাজে। আয়ন আর চারু বাড়ির পাশে থাকা দিঘির ঘাটে বসে আছে। দুজনের দৃষ্টি চাঁদের দিকে। চারু আয়নের বুকে মাথা দিয়ে বসে আছে, আর আয়ন তার চারুলতাকে জড়িয়ে ধরে বসে আছে। নীরবতা ভেঙে চারু বলল, আপনার পাশে আমার একদম মানায় না এখন আয়ান। আপনাকে দেখুন, এখনও কত সুন্দর লাগে, আর আমাকে দেখুন কেমন হয়ে গেছি। তবুও কেন আমাকে ভালোবাসেন আপনি? আয়ন চারুর দিকে চোখ পাকিয়ে দেখালো। তারপর বলল, আর কখনো যদি আমার বউয়ের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলছেন চারু, সেই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার ভালোবাসাকে দয়া করে অপমান করবেন না। যদি নারী দেহের প্রতি লোভ থাকতো তাহলে অনেক মেয়ে ব্যবহার করতে পারতাম। অনেক মেয়ের মাঝে যারা শারীরিক সুখ খুঁজে পায়, তারা আর যাই হোক মনের সুখ খুঁজে পায় না। এই দুনিয়ার মানসিকভাবে সুখী হওয়া খুবই কঠিন চারু। এই যে আপনি রোজ রাতে আমার জন্য অপেক্ষা করেন, এই যে আপনি রোজ রাতে আমাকে নিজের হাতে খাইয়ে দেন, এই যে আপনি রোজ রাতে আমার মাথায় হাত বুলিয়ে দেন, এটাই তো আমার কাছে অনেক। আপনার এই ভালোবাসার মূল্য কিভাবে আমি দেব বলো তো? আয়ন কিছুক্ষণ থেমে বলল, জানেন চারু, আজকাল মনে হয় আপনাকে হয়তো আর ভালোবাসতে পারবো না। আজকাল আপনার কাছে খুব থাকতে ইচ্ছে করে, মনে হয় সময় হয়তো আর নেই। আয়নের দিকে চারু চল চল চোখে তাকিয়ে রইল। হঠাৎ করেই জোরে কেঁদে দিল, আর আয়নের বুকে কিল মারতে লাগলো। আয়ন তার চারুকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলল, কাঁদছেন কেন চারু? একদিন না একদিন তো যেতেই হবে। বয়স তো 42 হয়ে গেছে। কখন যে অপারের ডাক চলে আসে তা তো বলা যায় না। তবে আমার একটাই চাওয়া, আপনার আগে যেন আমি চলে যাই। চারু কেঁদে যাচ্ছে। আয়নও নিজের চোখের পানি মুছে নিল। তারপর নিজের পকেট থেকে একটা বক্স বের করে বলল, এভাবে কাঁদলে আপনাকে আমি উপহারটা কিভাবে দেব বলুন তো? আয়ন চারুর চোখ মুছে দিল। তারপর বক্স থেকে একটা চেইন বের করে চারুকে পরে দিল। তারপর চারু কপালে চুমু খেয়ে বলল, আমার লাল টুকটুকে বউ, আমার পরি বউ। আয়ন আর চারু একে অপরকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার যেন